নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহ। আজকে আমাদের স্পিকিং পার্ট 3 এর সেকেন্ড ক্লাস। পার্ট 3 এর স্পিকিং এর লাস্ট ক্লাস। এরপরে আমাদের সামনে শুক্রবার সবাই মিলে গ্রামারের ক্লাসটা হবে। মানে এই যে আপনাদের 10টা গ্রামারের শীট দিয়েছি, সবগুলো থেকে অল্প অল্প করে টু দা পয়েন্টে আপনার বুলেট পয়েন্ট যেগুলো স্ট্রাকচার এবং একটা করে এক্সাম্পল। সো এইটা হচ্ছে আপনাদের একসাথে করে এটা ডিসকাস করা হবে। আর পরীক্ষার হলে যাওয়ার পরে যে গ্রামারগুলো অবশ্যই ইউজ করব ইনশাল্লাহ, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যেমন আপনার পরীক্ষায় অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ থাকবে। আপনার পরীক্ষায় অবশ্যই ভার্ব আইএনজি দিয়ে শুরু হয় এই টাইপসের সেন্টেন্স। আপনি একদমই দুর্বল, গরিব, অসহায়, আমরা যারা 3 বেলা ভাত খাই, তারা কি করব? ভাই, ভাত খাওয়া এটা একটা হচ্ছে ভালো জিনিস, খারাপ জিনিস না। কানাডায় অনেক কিছুই পাবেন, ভাত পাওয়াটা ডিফিকাল্ট, রান্না করে কষ্ট করে খাইতে হবে। বাংলাদেশে এটা যেমন অ্যাভেলেবল, এখানে এটা অ্যাভেলেবল না। সুতরাং ইটিং রাইস ইন অন সর্ট অফ ব্লেজিং হেয়ার, 10-15 দিন পর যখন একবেলা করে ভাত খাবেন, ওইটাই আপনার কাছে মনে হবে কোলাও পরমা বিরিয়ানি তেহারি, হরিণের মাংস। ওকে, যেমন আপনি একদমই গ্রামারে দুর্বল, তো ছোট্ট করে কমপ্লেক্স সেন্টেন্স বানান, একদম ছোট্ট করে। দ্য দ্য ম্যান হুজ এজ ইজ 19 ইয়ার্স ইজ মাই ব্রাদার। দ্য ম্যান, ওই যে আমরা স্পিকিং পার্ট 2-তে শিখেছিলাম যে সালমান খান হু ইজ ইন্ডিয়ান ইজ অন অফ দ্য, ওই যে হু ইজ ইন্ডিয়ান একটু অ্যাড করেছেন, এটার কারণেই কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, মানে ভ্যারাইটিস টাইপসের গ্রামার। কথা আপনি ঠিকই বলবেন, কিন্তু কথাটা এক এক সময় এক এক গ্রামারে বলবেন। এটা হচ্ছে এভাবে আপনাকে খেল দেখাইতে হবে গ্রামারে। খুব বেশি না ভাই, 13, 14, 15টা স্ট্রাকচার শিখবেন, 8-10টা হচ্ছে ফাইনাল পরীক্ষায় বলে দিয়ে আসবেন, আর বাকিগুলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এগুলোর উপর ডিপেন্ড করবে। গতকালকে একটা বিষয় আপনাদেরকে হচ্ছে আহ, দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো স্পিকিং পার্ট 3-তে 30টা স্যাম্পল কোশ্চেন এবং স্যাম্পল আনসার। এই যে দেখেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে গতকালকেই দিয়েছি আমি। এই যে 30টা স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল আনসার, একটু যদি দেখে নেন যে স্পিকিং পার্ট 3 সিলেক্টেড অথবা টপিক ওয়াইজ 30 স্যাম্পল কোশ্চেন্স অ্যান্ড আনসার। এখানে 20টা টপিক, 20টা টপিকের উপর 30টা স্যাম্পল কোশ্চেন। 20টা টপিক কি কি? অ্যাডভার্টাইজিং, ল, এই যে অ্যাডভার্টাইজিং, ল, সেলফোন, সিটি অ্যান্ড কান্ট্রি সাইড, ওয়েদার, ওয়ার্ক অথবা জব, পাবলিক স্পিকিং, শপিং, কালচার, ফ্রি টাইম অ্যান্ড হবিস, হেলথ, প্ল্যান, ল্যাঙ্গুয়েজ, পিপল ভার্সেস মানি, ট্রাভেলিং, ইউনিভার্সিটিস, রিডিং বুকস, ইন্টারনেট। তো টোটাল 20টা টপিক আছে, 30টা স্যাম্পল কোশ্চেন এবং 30টা স্যাম্পল আনসার। আমি আপনাদের যেটা বলেছি, স্পিকিং পার্ট 3 এটা পার্ট 1 পার্ট 2 এর মতো এতটা গদবাঁধা জিনিস না, এবং যা ইচ্ছা তাহাই বলিতে পারিবেন না। হ্যাঁ, বলিতে পারিবেন, কিন্তু টিচার আপনাকে এখানে ডিস্টার্ব করবে। হোয়াই, গিভ মি অ্যান এক্সাম্পল, ক্যান ইউ ক্লারিফাই মোর, এই ধরনের নানান কিছু বলে হচ্ছে টিচার এখানে ডিস্টার্ব করবে। এবং আপনি ট্রাই করবেন আপনার কথা যেন টিচারের কথার চেয়ে বেশি হয়। টিচার বলবে 1 লাইন, আপনি বলবেন 10 লাইন, তাহলে পরীক্ষার হলেই বুঝতে পারবেন আপনার পরীক্ষাটা মাশাআল্লাহ ভালো হচ্ছে। আর যদি দেখেন যে না, আপনার চেয়ে টিচার বেশি কথা বলতেছে, টিচারকে খোঁচায় খোঁচায় আপনার থেকে কথা বের করানো লাগতেছে, তাহলে তাহলে হচ্ছে বুঝবেন যে আপনার পরীক্ষা, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, আল্লাহ সবার পরীক্ষা ভালো করে দিক, প্রস্তুতি ভালো করে দিক। আহ, আপনি কথা বেশি না বললে পরীক্ষা খারাপ হচ্ছে। এই জন্য বলতেছি যে আপনি আপনার যে স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করেন,
সো এই প্র্যাকটিসটা হবে স্পেসিফিক এই কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে চলুন, গতকালকে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম, যেমন হচ্ছে স্পিকিং পার্ট 3-তে দুইটা টাইপসের কোশ্চেন হয়, একটা হচ্ছে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন আর একটা হচ্ছে ডিসকাশন বেসড কোশ্চেন। ওই প্রত্যেকটা টাইপসের একটা করে আমরা উদাহরণ শিখি। হ্যাঁ, এই যে সুবর্ণা আক্তার ম্যাম বলছেন যে টিচারে কোশ্চেনের অর্থ বুঝতে পারেন না। সো অর্থ বুঝতে না পারার কারণ হচ্ছে লিসনিং ভালো না পারা। লিসনিং ভালো না পারার কারণ হচ্ছে প্র্যাকটিস কম হওয়া। এখন লিসনিং কিভাবে ইমপ্রুভ করবেন? বইয়ের শেষে যে অডিও স্ক্রিপ্ট আছে ওইটা চক্ষু দিয়ে দেখবেন আর কর্ণ দিয়ে শুনবেন। আপনার প্রশ্ন আনসারের দরকার নাই, আপনার প্রশ্ন আনসার পরে বা আগে মাঝে মাঝে শুধু লিসনিং হ্যাবিট বাড়ানোর জন্য আপনার এই যে বইয়ের শেষের অডিও স্ক্রিপ্টটা আপনি কানে মানে হচ্ছে হেডফোনে শুনবেন আর এখানে তাকিয়ে তাকিয়ে দেখবেন ওখানে কি লেখা আছে আর ওইটার মিনিং করবেন। প্রথমে পার্ট 1 পড়বেন, তারপর পার্ট 2, তারপর পার্ট 3, তারপর পার্ট 4, এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আপনি হচ্ছে আগাবেন। আর এই যে যদি মিনিং তাও ধরতে না পারেন, বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি টিচারকে এই কথাটা বলবেন, গতকালকে যেটা আলোচনা করেছিলাম যে স্পিকিং পার্ট 3 এর প্রশ্নগুলো বেশ বড় হয়ে থাকে। এই যে বলছেন আপনি বোঝেন না, মানে এটা তার আগেই আমি আপনাদেরকে দেখেন এগুলো লিখে দিছি। জানি না আপনি গতকালকে ক্লাসটা করছেন কিনা। স্পিকিং পার্ট 3 এর প্রশ্নগুলো বেশ বড় হয়ে থাকে। যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে বিনয়ের সাথে টিচারকে বলবেন, সরি স্যার, উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোশ্চেন প্লিজ। সো প্রথমে একবার বলছে বোঝেন নাই, আবার বলছে রিপিট করছে, তাও আপনি বোঝেন নাই। তো তৃতীয় নাম্বারে থার্ড পয়েন্টে এসে বলবেন, উড ইউ মাইন্ড এক্সপ্লেইনিং দ্য কোশ্চেন প্লিজ। প্রায় 99% টিচাররা কোশ্চেন রিপিট করে। 99% টিচার কি করে ভাই? কোশ্চেন রিপিট করে। আর দুই একজন টিচার দেখছি, আহ, এক আপু পরীক্ষার পরীক্ষার পরে এসে হাউমাউ করে হাসি দিল যে ভাই আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি তো টিচারকে বলছি যে প্লিজ রিপিট দ্য কোশ্চেন, স্যার রিপিট করে নাই, পরের ইয়েতে চলে গেছে। নর্থ সাউথের এক আপু, তো উনি এখন নরওয়েতে আছেন, তো ওনার কোশ্চেনটা রিপিট করে নাই, তো উনি পরীক্ষার পরে সেই কি হাউমাউ করে হাসি। তারপরে আলহামদুলিল্লাহ উনি আইএলটিএস-এ 6 পেয়েছিলেন, স্পিকিংও 6 পেয়েছিলেন, বাট এখন ওনার কাঙ্ক্ষিত ডিজার্ট কান্ট্রিতে আছেন, কিন্তু ওনার কোশ্চেন কিন্তু রিপিট করে নাই। তো অনেক সময় এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সাপোজ আপনাকে অল্প কোশ্চেন করে ছেড়ে দিছে, তার মানে এই না আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে। আপনাকে অল্প কোশ্চেন করে ছেড়ে দেওয়া মানে হচ্ছে আপনার কথাটা টিচারের আর জুৎসই হইতেছে না, আপনার সাথে কথা বলতে আর ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না বলতে যে আপনাকে খোঁচায় খোঁচায় জোর করে কথা বের করা লাগতেছে। সো টিচার আপনার লেভেল ধরে ফেলছে। এইটা যেন না হয়, এই জন্য বলি যে ভাই পরীক্ষার হলে যখন এন্ট্রিটা নিবেন, আগের গ্রামার ভোকাবুলারি এগুলা বাদে, এগুলা বাদ দেন, যা ব্রেনে আসে আসে আল্লাহ ভরসা। আর হলো মানে শুধু কথা বলবেন, গ্রামার ঠিক থাকুক, ভোকাবুলারি ঠিক থাকুক, যা আছে আছে, কথা বলতে থাকবেন, কথা বলতে থাকবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো ব্যান্ড স্কোর আসবে। শুধু গ্রামারের চিন্তায় কথা বলবেন না, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি কোনোটাতেই মার্কস পাবেন না। গ্রামারে একটু কম হোক কিন্তু বাকিগুলা ঠিক থাকুক। আর গ্রামার মানে এই না যে সব শিখতে হবে, সব পারতে হবে। আর এখান থেকে আইডিয়া নিবেন, এই যে আমরা যে 30টা স্যাম্পল কোশ্চেন দিচ্ছি, পার্ট 1-এর 10টা 40টা, পার্ট 2-তে 9টা কিউ কার্ড, এটাই সিলেবাস। এটা যদি শেষ করতে পারেন, তারপরে মাক্কার থেকে রিডিং পড়েন, স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করেন। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা মাক্কারের 10টা করে পড়া দেব, যে আজকের ল্যাঙ্গুয়েজ ক্লাবে এই 10টা কিউ কার্ড নিয়ে কথা হবে। সো আপনি ওই 10টা কিউ কার্ড নিয়ে হচ্ছে ক্লাসে 10টা মনে হয় কম হয়ে যায়, 15টা হইলে ভালো হয়, কারণ সপ্তাহে তো একটা, 15টা বেটার। ওকে, দেখি। ওকে, তাহলে চলুন আমরা যে গতকালকে বললাম যে এই 7টা টাইপসের
কোশ্চেন হয়ে থাকে। সো এক নাম্বার হচ্ছে আপনার এই যে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট। আরেকটা বলেছিলাম যে কিভাবে কথাটাকে এক্সটেন্ড করবেন, আপনার কথায় কখনো থামবেন না। তাহলে সেটার চারটা টেকনিক। এক নাম্বার টেকনিক হচ্ছে প্যারাফ্রেজ দা কোশ্চেন, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলা। প্রথম বাক্যটাই কখনো আনসার বলবেন না, ডিরেক্ট আনসার দিবেন না, এটা কখনোই না। বিশেষ করে পার্ট থ্রিতে। পার্ট ওয়ানে প্রথমেই আনসার ইয়েস অর নো, অথবা প্রথম লাইনেই আনসার যে হোয়াটস ইউর ফেভারিট কালার, ওয়েল blue is my most attractive color, because it's a gorgeous color. ওকে। তারপরে আপনি প্রথমেই বলে দিলেন যে ব্লু ইজ মাই ফেভারিট কালার, অথবা হোয়াইট ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার ইন মাই আইস, অথবা আপনি ব্ল্যাকের কথা বলতে পারেন, যেটাই বলেন না কেন টিচার যেন প্রথম লাইনেই আপনার থেকে মেসেজ খুঁজে পায়, মেসেজের আনসারটা খুঁজে পায়। টিচার যেন প্রথম লাইনেই বুঝতে পারে ডু ইউ লাইক রিডিং বুকস, তাহলে ইয়েস অর নো এটা আপনি প্রথমেই বলে দেন। পরে বলেন যে বাই রিডিং বুকস আই ক্যান লার্ন মেনি থিংস, বুকস আর পিপলস ফ্রেন্ডস, বই হচ্ছে জনগণের বন্ধু, বান্ধবী হয় না কেউ। ওকে। তাহলে প্রথমে হচ্ছে এরকম প্যারাফ্রেজ করব, তারপরে হচ্ছে এক্সপ্লেন হোয়াই, কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমরা কারণ দর্শাবো। তারপর হচ্ছে টেকনিক থ্রি, রিয়েল লাইফ আর ফেক কোনো এক্সাম্পল দেব। তারপর 4 নাম্বার হচ্ছে কনসেশন, দুই দিকের কথাই বলতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, ইনশাল্লাহ আপনার হচ্ছে কখনোই আহ, কথা থামবেন না, বরং কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন। আর এই বিষয়গুলো তখনই ভালো মতো নখদর্পণে আসবে যখন আপনি আপনার স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন এবং বাসায় প্র্যাকটিস করতে যেয়ে এগুলো মাথায় রাখবেন। জাস্ট 4টা জিনিস ছোট্ট করে নোট নিবেন, যে আপনার হচ্ছে প্রথমে প্রশ্নটা কি প্যারাফ্রেজ অথবা কমেন্ট করা প্রশ্ন সম্পর্কে, পরে রিয়েল লাইফ অর ফেক কোনো এক্সাম্পল, তারপর হচ্ছে কারণ দর্শানো, অথবা হচ্ছে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া, অথবা সেম টাইপসের একটা কমেন্টস করা, আর ফোর্থ হচ্ছে মেক কনসেশন, দুই দিকের কথাই আপনাকে বলতে হবে, বাস হয়ে গেল। তো এখন চলুন, এই যে আপনার এখানে প্রত্যেকটা টাইপস, 7টা টাইপসের প্রত্যেকটা টাইপসে আমরা একটা করে এক্সাম্পল শিখি। আর আহ, কিছু লিঙ্কিং ওয়ার্ড, এই যে এই কম্প্যারিজন কন্ট্রাস্ট ওপিনিয়ন এই সবগুলো। সো সবাই নতুন একটা পেজে যান, যে লেখেন কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট লেখেন। ওকে, লিখছেন কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। তো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের পাশে লিখে রাখেন যে শুধু যে কম্প্যারিজনই হবে তা না, এখানে সিমিলারিটিসও চাইতে পারে, সিমিলারিটিস। ওকে। যে এগুলার মধ্যে মিল কি আছে। আবার এইটা এইটা হচ্ছে কম্প্যারিজনের কন্ট্রাস্টে সবচেয়ে ইফেক্টিভ জিনিস হচ্ছে আপনাকে এক লাইনের মধ্যেই 2টা গ্রামার ইউজ করা লাগতে পারে। মানে বললো যে 10 বছর আগে কেমন ছিল, 10 বছর পরে কেমন। এই যে 10 বছর আগে হলে কি হবে পাস্ট টেন্স, আর 10 বছর পরে হলে কি হবে ফিউচার টেন্স। তো একই লাইনের মধ্যে আপনাকে দেখেন প্রেজেন্ট টেন্সও ইউজ করা লাগতেছে, আবার ফিউচার টেন্সও ইউজ করা লাগতেছে, তাই না ভাই? সো এগুলা একটু খেয়াল করতে হবে, এগুলা জাস্ট একটা কমন গ্রামারের ব্যাপার। বাট প্র্যাকটিস না করলে দেখা যায় যে আপনি অনেক ভালো লেভেলের বা অনেক অ্যাডভান্স লেভেলে, আপনি অনেক দেশের বাইরে ঘোরাঘুরি করছেন, আপনি এমনি হাই হ্যালো ইয়েস নো বা সারাদিন অনর্গল আপনি হচ্ছে বিদেশিদের সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। বাট এই গ্রামারগুলো আইএলটিএস এর পরীক্ষাটাই ওইভাবেই করা হয়। আপনাকে হয়তো বুঝাবেও না, অনেক সময় ডাক্তারের কাছে গেলে হয় না যে বলে যে আচ্ছা আপনার জ্বর ঠান্ডা আসছে বা এই হয়েছে, আপনি কেমন আছেন কি করেন, বিগত কিছুদিন আগে কোথাও ঘুরতে টুরতে গেছেন নাকি, আপনার ইউনিভার্সিটি থেকে প্রায় ঘুরে। তো এই কথাগুলো গল্প করতেছেন আপনার সাথে,
আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনি ওই বিগত দুই এক বছর দুই এক মাসের মধ্যে কোনো দেশের বাইরে গেছেন বা দূরের কোনো ট্যুরে যে এই জ্বর ঠান্ডা বা এই ধরনের কোনো প্রবলেম আপনার হয়েছে কিনা, নাকি এটা একটা নর্মাল সিজনাল বা একটা স্বাভাবিক কিনা, অথবা আপনার বংশে এরকম কোনো ইয়ে আছে কিনা। তো জাস্ট এগুলো গল্পের ছলে বলবে, আপনাকে প্রশ্ন আকারে অনেক সময় নাও বলতে পারে অনেক ভালো ডাক্তাররা, জাস্ট গল্পে গল্পে বলবে। কিন্তু হচ্ছে আপনার থেকে সব জেনে নিবে। যেমন আমি আমার খালার সাথে এই কানাডাতে আসার পরেই এক ডাক্তারের কাছে গেলাম। উনি হচ্ছেন আফগানিস্তানের, পরে পাকিস্তানে ছিলেন, পরে এখানে এসে ডাক্তার। সো ডাক্তার একজন, নার্স, নার্সও ছিলেন। সো এখানে নার্স অনেক কিছু জানেন কিন্তু ওনারা বলতে পারেন না, কারণ হচ্ছে একটা সিস্টেমের মধ্যে ওনাকে চলতে হয়। বাংলাদেশ থেকে অনেকে আছে, যে বাংলাদেশে উনি বড় ডাক্তার, কিন্তু এই দেশে আসার পরে এই দেশের ডিগ্রি ছাড়া আপনি ডাক্তারি করতে পারবেন না। তো তখন কি হয়, আর এই দেশে ডাক্তারি পড়তে এত টাকা লাগে, তো ওর চেয়ে কি করে অল্প টাকায় নার্সে ভর্তি হয়, নার্সিং এ ভর্তি হয়, আর নার্সিং এ পড়েই অনেক টাকা ইনকাম করতে পারে। তো যে কারণে দেখা যায় যে এখানকার যে ডাক্তার, দেখা যায় যে উনি নার্স, কিন্তু নার্স হওয়া সত্ত্বেও ডাক্তারের চেয়ে ভালো জানেন, বেশি জানেন, অভিজ্ঞতা সম্পন্ন। কিন্তু এই সিস্টেমের কারণে ওই ডাক্তারের চেয়ে বেশি জানা সত্ত্বেও কিছু বলতে পারেন না, কারণ ওটা হচ্ছে একটা তো সিস্টেমের মধ্যে চলতে হবে। তো আমি দেখলাম যে খালার সাথে এমনি গল্প করলো, হাসাহাসি, আরে আপনার ওজন কমাইতে হবে, আপনি কি খান কি করেন। তো মানে কোনো সিরিয়াস কোনো কথাবার্তা নাই। ওকে, জাস্ট ফান। এই গল্প টল্প করে এই সেই করে, হ্যাঁ আপনি এটা করবেন, এই ওষুধটা একটু খেয়ে নিয়েন, এইটা করেন। আমার সাথেও গল্প যে তোমার খালা আছে এখানে, দ্যাটস প্লেজিং, এই সেই হোয়াট এভার। সো অনেক অনেক মজা, হ্যাঁ এই বিষয়গুলো। মানে দেশের বাইরে ভালো মন্দ সবই আছে, বাট এই বিষয়গুলো অনেক একটা ইন্টারেস্টিং ব্যাপার। ধরেন লিস্ট আপনার লাইফে আপনার ট্যুর বলেন বা বাইরের এই যে মিক্স অফ কালচার, ভ্যারাইটিস কালচার, এইটা হচ্ছে আপনাকে যদি আকর্ষণ করে, তো আপনার ভালো মতো আইএলটিএস পড়া উচিত। জি, আমি আগেই বলেছিলাম যে স্পিকিং পার্টনার ইনঅ্যাক্টিভ। আমি বলছিলাম যে স্পিকিং পার্টনার ওনার অনেক কিছু হইতে পারে। আপনি আপনার যে কোনো একজন হলেই হবে, আপনার গ্রুপে একজনও কি অ্যাক্টিভ নাই? আপনার গ্রুপে কি একজনও অ্যাক্টিভ নাই? একজন তো অ্যাক্টিভ থাকার কথা। আহ, অনেক সময় কোশ্চেনের অর্থ বুঝতে পারেন, এটা তো বলছি, কোশ্চেনের অর্থ বুঝতে পারেন না। গ্রেট, রাশেদুল ইসলাম ভাইয়া সুন্দর কথা বলছেন, হ্যাঁ। হ্যাঁ, রাইট। ইট ডাজেন্ট ম্যাটার ইউ হ্যাভ গ্রামাটিক্যাল মিস্টেক্স অর স্পেলিং এরর, নো প্রবলেম, ইউ ক্যান রাইট ইন ইংলিশ। ওকে, সো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, দেখেন কম্প্যারিজন কন্ট্রাস্ট এটা তুলনা এবং বৈপরীত্য। আপনার একটার সাথে আরেকটার বিপরীত জিনিস কি? যেমন রিগার্ডিং টাইম অ্যান্ড এজ, টক অ্যাবাউট ডিফারেন্স অ্যান্ড অথবা অর সিমিলারিটিস বিটুইন টু থিংস। দেখেন আমি কেন বলি যে এই নির্দিষ্ট শিটগুলো শেষ করার, যেমন পার্ট ওয়ানের 10টা 40টা, পার্ট টুতে হচ্ছে 9টা কিউ কার্ড, পার্ট থ্রিতে হচ্ছে এই 30টা স্যাম্পল কোশ্চেন। কারণটা হয়েছে কি, আপনি ধরেন আইএলটিএস পড়া শুরু করলেন, পরীক্ষা দিবেন 3 মাস পর, 2 মাস পর, আপনার নির্দিষ্ট এই 40টা কোশ্চেন যদি রেডি রাখেন, দেখবেন যে 2 মাস পর আপনি আবার রিভিশন দিতে সহজ হবে। আপনি তা না করে আজকে পড়তেছেন পেপার থেকে কিছু, কালকে পড়তেছেন নোবেল থেকে কিছু, কালকে পরশুদিন আপনি স্পিকিং পার্টনার সাথে প্র্যাকটিস করতেছেন, তারপর আস্তে আস্তে দেখবেন আপনি ভুলে যাবেন। ওকে, আমাকে কে যেন বলতেছে যে সে তো আহ, আপনার স্পিকিং এ অনেক ভালো ছিল, কিন্তু এই যে প্র্যাকটিস না করে তারপরে এই না করে তার আরো স্কোর আরো খারাপ আসছে পরের বার। মানে আগের বার পাইছে 7, পরের বার দুই 2 4 6 মাস পর পাইছে 6 বা 6.5। কেন? কারণ ওই যে একটানা প্র্যাকটিস করে নাই। তো একটানা প্র্যাকটিস করলে কি হয়,
ব্রেনে হচ্ছে অনেক জিনিস গেঁথে যায়। ব্রেন আপনাকে মেসেজ দেয় এইভাবে প্যাসেজগুলো সলভ করতে হবে, এইভাবে স্পিকিং এর কথাগুলো বলতে হবে। এটা আপনার ওই যে যেটাকে বলে ইনটিউশন অথবা আপনার কনসাস, মানুষের বিবেক, মানুষের যে ব্রেন থেকে যেটা অটোমেটিক চলে আসে। আরেকটা কি যেন সুন্দর ওয়ার্ড আছে, ভুলে গেছি, ঘুম থেকে উঠছি তো একটু আগে। ওকে, সরি। দেখেন এখানে পাস্ট প্লাস ফিউচার, পাস্ট প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস ফিউচার, একই কোশ্চেনের মধ্যে দুটো টেন্স, যে 10 বছর আগে কেমন ছিল, 10 বছর পরে কেমন হবে, 10 বছর আগে কেমন ছিল, বর্তমানে কেমন। যেমন জানতে চাইতে পারে যে আপনারা যখন ছোট ছিলেন তখনকার সময় বাচ্চারা কেমন ছিল, বাচ্চাদের খেলাধুলা বা বাচ্চাদের আপনার আহ, হচ্ছে হবি বা বাচ্চাদের ট্রাভেলিং এর বিষয়ে আপনাদের কি মন্তব্য ছিল, আর হোয়াট চিলড্রেন ডু নাও। সো এখন তারা কি করে আর 10 বছর আগে তারা কি করতো। তো কোশ্চেন বুঝে এটা কথায় কথায় অটোমেটিক চলে আসে। যে আপনার আমরা বাংলা ভাষায় বলতে গেলে এগুলা আপনার চিন্তা করে বলতে হয় না, কিন্তু যেহেতু এটা একটা ইংরেজি ভাষা, এজন্য চিন্তা করে বলতে হয়। ও অতীতের জিনিস, তাহলে আপনাকে পাস্ট টেন্স বলতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমাদের অটোমেটিক চলে আসছে, মানে কথা বুঝাতে গেলেই, অতীতের কিছু বুঝাতে গেলেই আমরা পাস্ট টেন্স ইউজ করি। এটা নতুন করে এটার প্রেজেন্ট কি, এটার পাস্ট কি, এটার ফিউচার ইনডিফিনিট কি, এগুলা মনে করতে হয় না। তো আপনাদের মধ্যে যারা অ্যাডভান্স লেভেলে আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট যারা বিগিনার আছেন, ইন্টারমিডিয়েট লেভেলেও যারা আছেন, একটু প্র্যাকটিস করলে এগুলো ফিক্সড হয়ে যাবে। আপনি অতীত বুঝাতে চাচ্ছেন, তো এটা পাস্ট টেন্সে হবে। যেমন আমার খালা, ওনারা সেই মামা কানাডা প্রথম আসছেন 1984 সালে। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমার নানিকে আনছেন, ছোট খালাকে আনছেন, ছোট মামাকে আনছেন। তো খালা স্টিল নাও, সো আপনার ইংরেজিতে যে কথা বলে, আপনার আমি মাঝে মাঝে মনে মনে হাসি। যেমন ধরেন অতীতের একটা কথা, বাট খালা বলেন যে ইউ সে ইউ সে ইউ ওয়ান্ট গিভ মি দিস অন, সো ওয়াই ডু নট গিভ মি দ্যাট অন। মানে অতীতে কোনো সময় একজন বলছে, ধরেন আপনার যে, যেমন আমি যে বাসায় এখন আছি, এটা হচ্ছে একটা হাউস, এখানে আছি। তো খালার হচ্ছে ফ্রেন্ডদের বাসা, নিজস্ব বাড়ি আর কি। তো এখানে অতীতে বলছিল যে আপনার আপনার হচ্ছে সমস্ত ফার্নিচার সেই সব কিছু ইনক্লুড থাকবে, কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না বা আমাকে কিনতেও হবে না। তো পরে এসে বলছে না, এটা আমি সেল করব। তো তখন খালা বলতেছেন যে হচ্ছে ইউ সে ইউ গিভ দিস অন, বাট এখন কেন দিচ্ছেন না। তো যাই হোক, মানে ওনাদের ইংরেজি হচ্ছে আপনার চলে আর কি, বোঝা যায়। গ্রামার দরকার নাই ওনাদের। ওনারে কি আমি এখন গ্রামার শিখাইতে যাব যে এটার অর্থ অনুসারে এটা এটা আসে, এটা যেহেতু অতীতের কথা, এটা তো এইভাবে। উনি এই 35 ইয়ার্স ধরে এইভাবেই চলতেছেন, 40 বছর ধরে প্রায় কাছাকাছি হয়েছে, এভাবেই চলতেছে। তো আমার তো ওনাকে শেখানোর দরকার নেই। ওনারা আলহামদুলিল্লাহ এইভাবেই আল্লাহ তালা হচ্ছে সময় চলে গেছে। কিন্তু আপনার তো ভাই, আপনারও চলবে, কিন্তু আপনার আইএলটিএস এর বাধাটা তো পার হইতে হবে। এটা কোনো ম্যাটার করে না। আরো অনেক মানুষ আছে। এ, বাংলাদেশে একবার দেখেছিলাম আমাদের ঢাকা ইউনিভার্সিটি মহসিন হলে আহ, একটা তাবলিগ জামাত আসছিল। তো একজন হচ্ছে অনেক আগে ডিবি লটারিতে গেছেন ইউএসএ তে, অনেক বছর আগে। তো তারপর যাওয়ার পরে উনি অনেক কাজ টাজ করেন ওখানে, আপনার অনেক টাকা পয়সা হয়েছে, বাড়ি টাড়ি করছেন। সো স্টিল নাও ওনাদের ইংরেজি হচ্ছে একদম হচ্ছে সিম্পল। সো এটা তো ওনাদের শেখানোর দরকার নাই ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাদের যে নিয়ামত দিছেন ওইটাই ওনাদের জন্য এনাফ। বাট আমাদের দরকার, ওকে, আমাদের শুধু এই আইএলটিএস এর বাধাটা পার হন, তারপরে এক্ষুনি এই যে আমাদের এখানে 121 জন আছি আমরা, এক্ষুনি যদি আমাদেরকে যে কোনো দেশে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পাঠায় দেওয়া হয়, আমরা খুব ভালো মতো চলতে পারবো। বাট আমাদের এই সিস্টেমের মধ্যে দিয়ে আগে এখানে এসে পৌঁছাইতে হবে। ভয় পাই না, আমরা তো হচ্ছে 6, 7, 8 এই এই
এইভাবে ধাপে ধাপে আগানোর ট্রাই করতেছি। ওকে, আগে আপনি শিটগুলো শেষ করেন। সো অনেকেই বলেন যে ভাই কালকে পরীক্ষা, আজকে কিছু টপিক দেন। তো ভাই টপিক নতুন করে আর কোনো টপিক না, হ্যাঁ, এখানে যে টপিকগুলো আছে এগুলাই, যেমন স্পিকিং পার্ট 3-তে 20টা টপিক দিছি। আপনি আজ থেকে 5 বছর পরে পরীক্ষা দিবেন, এই জন্য যে টপিক চেঞ্জ হবে ব্যাপারটা এরকম না। আপনার এই টপিকগুলোই থাকবে ইনশাল্লাহ, এবং 20 বছর আগেও এই টপিকগুলোই ছিল। এগুলোর উপরই প্রশ্ন হয়, নতুন করে কিছু যোগ হয় না। কারণ আইএলটিএস স্পিকিং এটা একটা ভাষার পরীক্ষা। এজন্য আপনি এই লিঙ্কিং ওয়ার্ডগুলো মুখস্থ রাখবেন। ইটস অবভিয়াস দ্যাট, ইটস সার্টেনলি ইজ দ্যাট, অ্যানাদার থিং হুই শুড বি ফোকাসড। এতদিন আমরা কি কইছি? ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দার মোর, মোর ওভার। আর এইটা হচ্ছে আরেকটু কথা বাড়ানোর জন্য। একটা কথা বলার পরে আর একটা লাইনে এসে বলবেন অ্যানাদার থিং হুই শুড বি ফোকাসড। ওকে, আর একটা জিনিস যেটাকে হচ্ছে ফোকাস করতে হবে। ইটস রিয়েলি এ ট্রিকি অন, I didn't think it before, but from my point of view. It's really a tricky one. I didn't think it before. এটা সত্যি একটা আপনার কঠিন আমার জন্য বলা। আমি একটা আগে কখনো চিন্তা করি নাই, বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমার দৃষ্টিতে আই থিঙ্ক অর আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন। এইটা বলবেনই ভাই পরীক্ষার হলে। এই কিছু লিঙ্কিং ওয়ার্ড, যেমন অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার, অতীতের কিছু হলেই আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন, আমার একান্ত ব্যক্তিগত মতামত, মানে আই থিঙ্ক। তারপরে হচ্ছে ইটস রিয়েলি এ ট্রিকি অন, আই ডিডন্ট থিঙ্ক ইট, একটু কঠিন কিছু হইলেই, একটু মানে ফানি কিছু হইলেই, ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটু হাসি দিয়ে, ফেক ফেক হাসি দিয়ে, কি ব্যাপার, ভিডিওটা অফ রাখেন, হ্যাঁ, যে ভুলে কারো ভিডিও অন থাকলে ভিডিওটা কাইন্ডলি অফ রাখেন। একটা গেলে আরেকটা আসে কেন? সবাই ভিডিওটা একটু কাইন্ডলি অফ রাখেন, হ্যাঁ, ভুলে হয়তো মানে আপনার ভিডিও অন আছে, আপনি হয়তো নিজেই জানেন না, এরকম। তো এখন একটা করে এক্সাম্পল লেখেন। এই এই লিঙ্কিং ওয়ার্ড গুলো থাকবে, মুখস্থ থাকবে, আর একটা করে এক্সাম্পল, যে কম্প্যারিজন মানে কম্পারেটিভ ডিগ্রি। কম্প্যারিজন মানে কম্পেয়ার করতে গেলে কম্পারেটিভ ডিগ্রি লাগবেই। সো এখান থেকে আমরা দেখি যে কম্পারেটিভ ডিগ্রি, ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর শুড দে ওয়েট আনটিল সেকেন্ডারি স্কুল? তুমি কি মনে করো যে প্রাইমারি স্কুল চিলড্রেনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কখন শেখা উচিত? তারা কি প্রাইমারি স্কুলে থাকতেই শিখবে, নাকি হলো আপনার সেকেন্ডারি স্কুলে যে শিখবে? একটু লিখে নেন সবাই। ওকে, যে ডু ইউ থিঙ্ক প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর শুড দে ওয়েট আনটিল সেকেন্ডারি স্কুল? তুমি কি মনে করো প্রাইমারি স্কুল চিলড্রেনদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, অথবা তাদের হচ্ছে সেকেন্ডারি স্কুল পর্যন্ত ওয়েট করা উচিত? সো রিমেম্বার ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স, দিস ইজ নট পার্ট ওয়ান কোশ্চেন, দিস ইজ নট পার্ট টু কোশ্চেন, দিস ইজ দ্য কোশ্চেন রিগার্ডিং পার্ট থ্রি। সো হিয়ার the answer will not be short.
আনসারটা এখানে অবশ্যই বড় হবে। যেমন একটা এখানে সুন্দর করে কমেন্টস করলেন, আনসার ইটস অবভিয়াস দ্যাট, এটা সুস্পষ্ট যে দ্য আর্লিয়ার চিলড্রেন স্টার্ট এ ল্যাঙ্গুয়েজ দ্য ইজিয়ার ইট বিকামস ইন লেটার লাইফ। এই যে এটা সুস্পষ্ট যে যে যত তাড়াতাড়ি বাচ্চারা এটা শিখতে যে একটা জিনিস শেখা শুরু করবে, দ্য ইজিয়ার, তত সহজ ইট বিকামস ইন লেটার লাইফ, পরবর্তী জীবনে এটা তাদের জন্য ততটা সহজ। হাউএভার, যাই হোক না কেন, সাম প্যারেন্টস মাইট থিঙ্ক দ্যাট, কিছু পিতামাতা চিন্তা করতে পারে সাবজেক্টস লাইক ম্যাথ আর মোর ইম্পর্টেন্ট দেন ল্যাঙ্গুয়েজেস অ্যাট প্রাইমারি লেভেল। কিছু পিতামাতা চিন্তা করতে পারে যে কিছু কিছু সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের চেয়ে, ভাষার চেয়ে, অ্যাট প্রাইমারি লেভেলে। দে মে অলসো থিঙ্ক দ্যাট এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ লেস ইম্পর্টেন্ট দেন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস শুড বি প্রায়োরিটাইজড, এবং এটা কি প্রাধান্য দেওয়া উচিত। ওকে, সো প্রথমেই আপনি একটা এই সুন্দর একটা ডায়লগ দিলেন, দি প্লাস কম্পারেটিভ ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তো জোর করে কোনো গ্রামার ইউজ করতে যাবেন না। যদি দেখেন না কথায় কথায় এই টাইপসের বিষয় চলে আসছে, তাহলে দেখবেন যে এই টাইপসের সেন্টেন্স ইউজ করলে ভালো ব্যান্ড স্কোর পাবেন। যে দ্য আর্লিয়ার চিলড্রেন স্টার্ট এ ল্যাঙ্গুয়েজ দ্য ইজিয়ার ইট বিকামস ইন লেটার লাইফ। However, some parents might think that the subjects like math are more important. The math আর না, লাইক দিয়ে উদাহরণ বুঝায়। ওকে, আর এখানে আর এর সাবজেক্ট হচ্ছে সাবজেক্টস। এই যে এখন এখন উদাহরণ হিসাবে হাজার কথা আসতে পারে, কিন্তু মেইন জিনিস এটাই, দ্য সাবজেক্টস সাস অ্যাস ম্যাথমেটিক্স। অথবা এখানে যদি সিঙ্গুলার থাকতো, ওকে, তাহলে এখানে ইজ হইতো। এখানে প্লুরাল মানে এখানে ভার্বটাও প্লুরাল। সাবজেক্টস আর মোর ইম্পর্টেন্ট দেন ল্যাঙ্গুয়েজেস অ্যাট প্রাইমারি লেভেল। দে মে অলসো থিঙ্ক দ্যাট এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ লেস ইম্পর্টেন্ট দেন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস শুড বি প্রায়োরিটাইজড। মাঝে মাঝে প্যাসিভ ভয়েস ইউজ করবেন, মাঝে মাঝে অ্যাক্টিভ ভয়েস ইউজ করবেন। এখন ভাই, আপনার যদি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে কোনো সমস্যা থাকে, আহ, এইটা কোনো অপরাধ না। আপনি না জানতেই পারেন অথবা আপনার হচ্ছে ভুলে যেতেই পারেন, কিন্তু এই সমস্যাটা জিয়ে রাখাটা, সমস্যার সমাধান না করাটা, এটা একটা অপরাধ। কারণ আমি আপনাকে গ্রামারের লিস্ট দিয়ে দিয়েছি যে ভাই এই 10টা শীট শেষ করেন, এখানে যা যা আছে এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করেন। তো আপনি কেন হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন না, বা এই কমন জিনিসগুলো কেন ফাইনাল পরীক্ষায় ইউজ করবেন না? তো আপনার পরীক্ষায় অবশ্যই অ্যাক্টিভ ভয়েসও থাকবে, প্যাসিভ ভয়েসও থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সও থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সও থাকবে, ভার্ব আইএনজি দিয়ে শুরু হয় এগুলোও থাকবে। আবার সেন্টেন্সের মাঝখানে কিছু কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাডভান্স স্ট্রাকচার রয়েছে, সেগুলোও থাকবে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের ব্যবহার থাকবে। এই এই কমন বিষয়গুলো রাখলেই তো অনেক অ্যাডভান্স বিষয় হয়ে যায় স্পিকিং এর জন্য। খুব বেশি যে জিনিস জানতে হয় তা তো না। এজন্য মুখের জড়তা কাটানোর জন্য আমরা যে শীটগুলো দিয়েছি এগুলো অবশ্যই ইনশাল্লাহ আগে শেষ করার ট্রাই করবেন। এরপর হচ্ছে ওপিনিয়ন বেসড। ওপিনিয়ন বেসড হলে এই কথাগুলো বলতে পারেন, অ্যাজ আই সি ইট পার্সোনালি ফর মি, ইন মাই ওপিনিয়ন, আই এম কনভিন্স দ্যাট, আই এম সার্টেন দ্যাট, আই এম শিওর দ্যাট, আই ডু বিলিভ, আই গেস দ্যাট, আই সাপোজ দ্যাট, আই উড সে। এগুলো একটু মুখস্থ রাখবেন, ওকে, এগুলো একটু মুখস্থ রাখবেন। আর পরীক্ষার হলে আহ, এটা মনে রাখার দরকার নেই কোনটা ওপিনিয়ন, কোনটা আহ, হচ্ছে ইভালুয়েশন। এগুলা পরীক্ষার দরকার নেই, পরীক্ষার দরকার কথা বলা। সো প্রশ্ন করবে, আনসার দেবে। হোয়াট আর সাম অফ দ্য ওয়েস পিপল ক্যান হেল্প আদার্স ইন দ্য কমিউনিটি অথবা সোসাইটি? ওকে, অ্যাজ আই সি ইট দেয়ার আর মেনি ওয়েস ওয়ান ক্যান হেল্প দ্য নিডি। অ্যাজ আই সি ইট, আমি দেখি যে অনেক উপায় রয়েছে মানুষ নিডি বা হচ্ছে যাদের দরকার তাদেরকে কি করতে পারে, হেল্প করতে পারে। বাট দ্য বেস্ট ওয়ে ইজ বাই মেকিং চ্যারিটেবল ডোনেশন। মানুষ বিভিন্নভাবে মানুষকে হেল্প করতে পারে, কিন্তু বেস্ট বা সর্বোত্তম উপায় হচ্ছে চ্যারিটেবল ডোনেশনের মাধ্যমে মানুষকে দান করা।
আই উড সে দ্যাট, অথবা ইন মাই ওপিনিয়ন, যে কোনো একটা বলবেন। People can choose a charity and simply donate a sum of money and leave it to them to help others in need. যাদের প্রয়োজন তাদেরকে দেয়। For example, I recently gave money to an orphanage. I don't have time to help them personally. So I just leave it up to help to use the money as they say it অথবা fix it. দেখেন, স্পিকিং পার্ট 3 তে টিচার আপনার সাথে আর্গুমেন্ট করতে চাইবে। এটাই স্বাভাবিক। আপনি কি করবেন? আপনি খুব সুন্দরভাবে আপনি খুব সুন্দরভাবে আর্গুমেন্টগুলোকে এড়িয়ে চলবেন। টিচারের সাথে আপনি যদি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হন, আপনার রিকোয়ারমেন্ট 9, তাহলে আপনি যাহা ইচ্ছা তাহাই বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেল বা মিডিয়াম লেভেল বা হচ্ছে আপনি বিগিনার লেভেল হন, তাহলে সমস্ত আর্গুমেন্টকে কৌশলে এড়িয়ে যাবেন। তো আপনাকে টিচার জিজ্ঞেস করছে যে ডু ইউ বিলিভ ইটস বেটার ফর কানাডা টু ব্রিং পিপল অ্যাজ অ্যান ইমিগ্রেন্টস? সো আপনি বলতে পারেন, ইয়া, ইটস ট্রু, immigrants are key media of advancing these countries economy. সো এই দেশের অগ্রগতির জন্য আপনার ইমিগ্রেন্টসটা ভালো রোল প্লে করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো তখন টিচার কি করতে পারে? আপনাকে একটা প্রবলেমের কথা বলতে পারে। বাট nowadays the like Toronto has lot of people, and it's also a burden in Canada. So still now, do you believe Canadian government should bring more people here? তার মানে টিচার আপনার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছে যে কানাডাতে, টরন্টোতে অনেক মানুষ হয়ে গেছে, আর আনা যাবে না। তো তখন আপনি থেমে যান। তখন আপনি, ইটস ওকে, ইটস ওকে, অলদো immigrants always play a crucial role, but as Toronto has already lot of people, so I think it's better to cap ক্যাপ মানে হচ্ছে আপনার থামায় দেওয়া বা হচ্ছে একটা কমিয়ে দেওয়া। সো ইটস ওকে। তো টিচার, তাহলে দেখেন আপনি কিন্তু আর্গুমেন্টে যাচ্ছেন না। টিচার বলল যে কানাডাতে ইমিগ্রেন্টস আনা উচিত কিনা, আপনি বললেন ইয়েস। টিচার বলল যে হচ্ছে এটা আনলে তো অনেক প্রবলেম হয়, কিছু বার্ডেন হয়, তাহলে আপনি বললেন ঠিক আছে স্যার, তাহলে দরকার নাই। আসলে আপনি ঠিকই কইছেন, আপনার হলো আপনি যেভাবে বলছেন ওটা ঠিক আছে। তারপর বললেন যে কিন্তু না, টিচারই যদি বলে যে বাট স্টিল নাও ইন কানাডা সাম এরিয়া হ্যাজ স্টিল লেস পিপল, তখন আপনি আবার বলেন ইয়েস স্যার, ইউ আর রাইট। সো গভর্নমেন্ট শুড হ্যাভ ডিফারেন্ট পলিসিস রিগার্ডিং দিস ইস্যু, rather than Toronto, they can bring people only this province like Saskatchewan or Nova Scotia or Alberta. So টিচার, আপনাকে দেখেন টিচারের তালে তালে যাচ্ছেন। টিচার যখন যেভাবে প্রশ্ন করতেছে আপনি তার এখন আপনি যদি আর্গুমেন্ট করেন যে না স্যার, টরন্টোতেই লোক আনতে হবে, কি সমস্যা, তাদের স্বাধীনতা, তারা পিআর পেয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট, মানে কানাডার যে কোনো প্রভিন্সে তারা আসতে পারে। এখন টরন্টোতে আসে আপনি যদি এই বিষয়ে আর্গুমেন্ট করেন, দেখবেন যে আপনি যদি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হন, ইটস ওকে, গ্রামার, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন কোনো সমস্যা নাই। কিন্তু যদি বিগিনার লেভেলে হন বা ইন্টারমিডিয়েট লেভেলে হন, দেখবেন যে আপনাকে কথায় প্যাঁচ লাগাই দিছে। সো খুবই ফানি ঘটনা। আমি অনেক হাসছিলাম এটা শুনে। 2016 সালের পরে বা 17 সালের পরে আমি হচ্ছে আমাদের কিছু বড় ভাই, কিছু ফ্রেন্ড প্র্যাকটিস করতাম একসাথে, যে ডু ইউ সাপোর্ট জাস্টিন ট্রুডো? সে জাস্টিন ট্রুডোকে নিয়ে কথা হচ্ছিল, আপনার আমরা জাস্টিন ট্রুডোকে সাপোর্ট করি কিনা। সো কথা হচ্ছে যে জাস্টিন ট্রুডো ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি, এদের নামই হচ্ছে আপনার লিবারেল। ওকে, এদের নামই হচ্ছে রিভার, এরা সবাইকেই হচ্ছে প্রাধান্য দিতে চায়। সো আপনার সমানভাবে সমস্ত দেশ থেকেই জাস্টিন ট্রুডো সরকার এরা লোক আনে। আর যারা কনজারভেটিভ, তারা হচ্ছে আসলেই কনজারভেটিভ, এই দেশে বাইরের লোককে আনতে চায় না। আর আনলেও এমন ভাবে পলিসিগুলো করে, ইউরোপের দেশ থেকে বেশি লোক আসবে। তো আমরা প্র্যাকটিস করতেছিলাম পার্ট 3 জন্য। তো সে বলতেছিল ইয়া, we suppose Justin Trudeau. So তখন আমি জিজ্ঞেস করছি যে well, when you will be in Canada and you will be citizen in Canada, so still now when you will support Justin Trudeau? তো বলছে যে no, when I will be in Canada, I will not support Justin Trudeau because it's on the time I am already in Canada.
তো তখন আমি বললাম ঠিক আছে আপনি গেছেন, কিন্তু আপনার রিলেটিভস, আপনার ভাগনা ভাগ্নি, আপনার ফ্যামিলিকে আনার জন্য তো মানে ওদের মানে ইজি পলিসি লাগবে। বলছে ওকে ওকে ওকে, তাহলে আমি আবার জাস্টিন ট্রুডোকে সাপোর্ট করব। তাহলে দেখেন মানে কথায় কথায় ওনার সাপোর্ট চেঞ্জ হচ্ছে। প্রথমে নিজে গেছে, নিজে যায় নাই, ওকে জাস্টিন ট্রুডো ভালো, চলে গেছে জাস্টিন ট্রুডো খারাপ, আর জাস্টিন ট্রুডোর দরকার নেই। তারপরে নিজের ফ্যামিলি বা নিজের আত্মীয় স্বজনকে আনা দরকার, ওকে তাহলে এটা ভালো। সো আপনার এরকম, আমার এরকম মনে আছে যে ব্রিটিশ কাউন্সিল একবার ট্রেনিং এ টিচার হচ্ছে আমাকে প্রশ্ন করছে যে এই অ্যাকাউন্টিং নিয়ে, যে অ্যাকাউন্টিং ইজ নো লঙ্গার নেসেসারি ইন দিস এক্সিস্টিং ওয়ার্ল্ড বিকজ টেকনোলজি আর সো অ্যাডভান্স। সো আমি একজন অ্যাকাউন্টিং গ্রাজুয়েট, অ্যাকাউন্টিং থেকে বিবিএমবিএ কমপ্লিট করছি, আমি কি এই কথা মানতে পারি যে অ্যাকাউন্টিং আর নো লঙ্গার নেসেসারি? আমি আর্গুমেন্ট করতেছি, ঝগড়া ডিবেট করতেছি যে ওয়াই নট, টেকনোলজি ক্যানট মেক এ ডিসিশন। আপনার যতই সফটওয়্যার আনেন, যতই আনেন, এটা ডিসিশন নিতে পারবেন, আলটিমেট ডিসিশনটা আপনাকেই নিতে হবে। টেকনোলজি শো করতে পারে যে আপনার ব্যাংকে কত টাকা আছে, কত টাকা দিয়ে কত আপনার হচ্ছে ফিউচারে কত পার্সেন্ট প্রফিট হলে কত পার্সেন্ট আসতে পারে, বাট ডিসিশনটা আপনাকে নিতে হবে যে আপনি আহ, কোনটাতে ইনভেস্ট করবেন। আপনার ডিসিশন মেকিং এর যে ব্যাপারটা, এটা মানুষ ছাড়া হবে না। আর ডিসিশন মেকিং অ্যাডভান্স লেভেলের হলে অবশ্যই ভালো কোয়ালিটি সম্পন্ন ডিগ্রি লাগবে, বা এক্সপেরিয়েন্স গুলো লাগবে, বা এই সমসাময়িক ব্যাপারগুলো জানা থাকতে হবে। সো আমি লং টাইম আর্গুমেন্ট করছি আমার পক্ষের যুক্তি। সো একদম শেষে এসে স্যার বললেন যে পরীক্ষার হলে এত স্ট্রং হবেন না, তাহলে হচ্ছে আপনার স্ট্রং না হয় ভালো, টিচার যেটা বলে এটা মেনে নেন, ঠিক আছে। কারণ দুই দিকের কথাই তো থাকে, তাই না? দুনিয়াতে এমন কিছু পাবেন না যে ইসলামিক বিষয়, সরি ধর্মীয় বিষয় ছাড়া, শুধু ইসলামিক না, যার যার যেটা বিলিভ আর কি। সো এইটা ছাড়া আপনার সবকিছুই ভেরিয়েবল। হচ্ছে কিছু প্রবলেম তো থাকেই, যে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে মানুষ জব হারাচ্ছে। যে মানুষ, যেটা মানুষ 10 জনে করতো, এখন টেকনোলজি ওটা 1-2 জন দিয়েই করে ফেলতেছে। সো স্ট্রিক্ট হবেন না, এটা প্রার্থী একটা অন্যতম আহ, একটা কি বলবো যে একটা ট্রিক্স আর কি। তাহলে দেখবেন যে আপনি অনর্গল ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারতেছেন। সো এক্সাম্পলটা লেখেন ওপিনিয়ন বেসড যে এখানে কথাটা যে মানুষ মানুষকে কিভাবে হেল্প করতে পারে, বিভিন্নভাবে হেল্প করতে পারে, বাট বেস্ট হচ্ছে চ্যারিটি। এখানে ফিক্স থাকার দরকার নেই যে একটাই ভাবে, আরো যদি ওয়ে থাকে আপনি বলেন, আরো কিছু এক্সাম্পল দেন। যে ইন ডেভেলপড কান্ট্রি নর্মালি পিপল হ্যাভ লেস রিলেশনশিপ উইথ দেয়ার kith and kin or with their neighbors. So as they have less connection with them, so it's really hard to help them personally. But in our country's perspective, like village, we can know each other finally, so we can help them also. তার মানে কি, আমরা গ্রাম অঞ্চলে মানুষকে অনেক ভালো মতো চিনি, একজন আরেকজনকে ইজিলি হেল্প করতে পারি। ঢাকা শহরেও এখন এরকম হয়ে গেছে, পাশের ফ্ল্যাটে কে থাকে, 10 বছর ধরে থাকে, তাদের ভালো মতো চেনেই না। সো হেল্প করবে কিভাবে, কার কি সমস্যা জানবে কিভাবে? আহ, এই দেশে তো হচ্ছে সবাই যাকে যাকে 100% নিজেকে নিয়ে ব্যস্ত। সো সব দিকের কথাই আপনি বলতে পারেন। এরপর হচ্ছে প্রেডিক্ট অথবা ফিউচার, যে ভবিষ্যতে কেমন হবে। সো ইটস প্রেডিক্টেড দ্যাট, ইট ইন্টেন্ডস টু, আই ফোরসি মানে ভবিষ্যৎবাণী করা, ইটস ফোরসিয়েবল, তারপরে হচ্ছে কন্ডিশনাল, তারপরে হলো তোমার ইট ইজ লাইকলি দ্যাট, ইট ইজ প্রবাবল দ্যাট, ইট ইজ আনফোরসেবল দ্যাট, আই এনভিশেস মানে বিবেচনা করা, ওকে। এক্সামে ইউনো এটা কি বলা যায়? ইউনো কথাটা, এটা মানে প্রত্যেকটা সেন্টেন্সে বলবেন না। ইউনো কথাটা বলা হয়, এই রুবিনা ম্যাম যে প্রশ্নটা করছেন, ইউনো কথাটা বলা হয় আপনার ভদ্রতার খাতিরে। যেমন ধরেন রাশিদুল ইসলাম ভাইয়া একজন সিনিয়র পার্সন, এখন আমি যদি তাকে বলতে চাই যে এই যে আপনি একটা ইয়া করেন, ওই যে বসুন্ধরা আপনার ইয়েতে এই জায়গায় এইটা এটা আছে, অথবা ফিউচার পার্কের ওই কর্নারে যাবেন, এখানে এখানে এটা এটা পাবেন। তো এইটা একটা অভদ্রতা দেখায় যে আমি তাকে জ্ঞান দিচ্ছি।
অথবা আমি তাকে বলতেছি এয়ারপোর্টে এসে এটা এটা করবে, তো হয়তো বা এটা উনি জানেন বা জানেন না, আসলেই জানেন না, কথার কথা। কিন্তু ভদ্রতার খাতিরে, ওয়েল, রাশিদুল ইসলাম স্যার, ইউ অলরেডি ইউ নো দ্যাট ইউ শুড হ্যাভ টু শো দিস অন এয়ারপোর্ট। সো এয়ারপোর্টে আপনাকে এটা এটা শো করতে হবে, আপনি জানেন। সো এটা ভদ্রতার খাতিরে বলা হয়। এটা একবার দুইবার তিনবার জায়েজ আছে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সে, এখানে আমি অনেক মানুষকে দেখি কানাডাতে, ইভেন রিয়েল ক্যানাডিয়ান যারা, তাদেরও অনেককেই দেখি ভদ্রতার খাতিরে সারাক্ষণ ইউনো ইউনো করতে থাকে। ক্লাসেও কোনো কোনো টিচার আছেন যে হচ্ছে মাঝে মাঝে ইউনো ইউনো বলে, বাট সব সময় না। ইউনো অনেক সময় এই ধরনের, এগুলো একটা মুদ্রা দোষ হয়। মানে প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সে ইউনো ইউনো বলে। আবার হচ্ছে আমরা যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে স্যার স্যার বলে, কথায় কথায় স্যার 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 এরকম বলে। যেমন হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা ঘটনা শুনেছিলাম, যে উনি তো ঢাকা কলেজের টিচার ছিলেন, খুব জনপ্রিয় টিচার ছিলেন। তো একজন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছেন যে আসসালামু আলাইকুম স্যার, হ্যালো স্যার, কেমন আছেন স্যার, এই সেই হ্যান ত্যান, খালি স্যার স্যার করতেছেন। তো বলছে যে এই তুমি এত স্যার স্যার করতেছো কেন, তুমি কি আর্মিতে জয়েন করছো? জি স্যার, আমি আর্মিতে জয়েন করছি স্যার। সো আপনার এগুলো মুদ্রা দোষ করা যাবে না, বাট সুন্দর করে স্মার্টলি দুই একবার আপনি বলতে পারেন। ওকে রুবিনা ম্যাম, পিডিএফটা তো অবশ্যই দেবো ভাই, পিডিএফ কি আমরা না দিয়ে থাকি? শিলা আক্তার ম্যাম, ডিয়ার ব্রাদার, আই মিন জিরো লেভেল প্লিজ হোয়াট ক্যান ডু, জিরো লেভেলে কেউ নাই, হ্যাঁ, এগুলা হচ্ছে এক একটা, মানে কি বলবো, যে শাইলা আক্তার ম্যাম, এগুলা এক একটা হচ্ছে মানে দুষ্টমি করা ছাড়া আর কিছু না। দুনিয়ার কেউ, আপনি যে আইএলটিএস করতে আসছেন, আপনি জিরো লেভেলে না। আপনাকে যদি বলি হোয়াটস ইউর নেম, আপনি বলতে পারবেন। হোয়ার আর ইউ ফ্রম, আপনি বলতে পারবেন। টেন্সের হয়তো আপনি বলতে পারেন আমি দুর্বল গরিব অসহায়, এটা আপনি বলতে পারেন, কিন্তু কেউ জিরো লেভেলের না। ওকে, সো যতটুকু আছেন এখান থেকে আগাইতে হবে। আর আমাদের শিটগুলো আগে শেষ করেন। প্রেডিক্ট অথবা ফিউচার, প্রেডিক্ট অথবা ফিউচার মানে ভবিষ্যতের কোনো কিছু। প্রেডিক্ট অথবা ফিউচার হলেই এই টাইপসের কথা বলা যায়, ইটস ফোরসিয়েবল অথবা কন্ডিশনাল। যদি গভর্নমেন্ট এটা করে তাহলে এই সব সুবিধা হবে, যদি গভর্নমেন্ট এটা না করে এটা হবে না। ইটস প্রবাবল দ্যাট, ইট ইজ আনফোরসিয়েবল দ্যাট, আই এনভিশিয়াস, এনভিশিয়াস মানে বিবেচনা করা। সো সো সোবিয়া ইনঅ্যাক্টিভ ভাইয়া। ওকে, তাসলিমা আফরোজ ম্যাম, যারা যারা হচ্ছেন, আপনারা যারা অ্যাডভান্স লেভেলের এখানে আছেন, সো তাদের মধ্যে আর আলাদা করে আরেকটা গ্রুপ করে দেওয়া হবে। ওকে, কোনো সমস্যা নেই। আমরা আহ, হচ্ছে অ্যাক্টিভ মেম্বার যারা আছেন তাদের মধ্যে থেকে একজন ওখান থেকে খুঁজে নেবেন, কোনো অসুবিধা নেই। সুকন্যা আক্তার, এটা তো আমি আপনাকে প্রশ্নের আনসার একবার দিছি, আপনি আবার এটার প্রশ্ন করতেছেন। ফলো আপ কোশ্চেন বুঝি না, এটা আনসার তো দিছি সাথে সাথে, এর আগে আপনি সেম প্রশ্ন করছেন। আমি তো দেখাইলাম না সুকন্যা ম্যাম, এই যে আমি তো দেখাইলাম যে প্রশ্ন না বুঝলে এটা জিজ্ঞেস করবে, এই যে এটা বলবেন। এব- আপনি কি শুনতেছেন সুকন্যা ম্যাম, আপনি কি আছেন? আমি তো এটা সময় নিয়ে বলছি আপনাকে, আর এটা লিসনিং এ প্রবলেম। ওকে, দেখেন, প্রেডিক্ট অথবা ফিউচার। ওকে, প্রেডিক্ট অথবা ফিউচার মানে ভবিষ্যৎবাণী করা। সাম পিপল সে দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম উইল বি কোয়াইট কমন ইন দ্য ফিউচার। সো আমাদের এখানে মেইন প্র্যাকটিসের উদ্দেশ্য হচ্ছে যে এটা হইলেই আপনি এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন, নাম্বার ওয়ান। এরপর হচ্ছে আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারবেন, আর ভবিষ্যৎ ফিউচার টেন্সের কথা বলতে হবে। ওকে, এটা একটু লেখেন। সাম পিপল সে দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম উইল বি কোয়াইট কমন ইন দ্য ফিউচার। সো ওয়ার্কিং ফ্রম হোম এটা অনেক কমন হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক?
সো প্রথমেই বলেন মানে এটার মেইন কথা হলো যে ফিউচার টেন্সে বলতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, এটা শেখাই আমাদের মেইন উদ্দেশ্য। ইট ইজ ফোরসিবল দ্যাট মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম, more people will work from home in the future. It is if the internet becomes faster and there are more programs like such as Zoom, Google Meet, Skype that allow people to work from home more easily. I would predict that more people will stay at home. ওকে, আমি মনে করি যে অনেক মানুষ বাসা থেকে কাজ করবে, ফিউচার টেন্স, উইল স্টে, তারা অবস্থান করবে। ওকে, ইট ইজ ফোরসেবল দ্যাট মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম ইন দ্য ফিউচার। একটু লিখে নেন এটা, একটু লিখে নেন যে এই এই ফিউচার রিলেটেড আসলেই ফিউচার টেন্সে বলতে হবে। ইট ইজ ফোরসিয়েবল দ্যাট, এটা ভবিষ্যৎবাণী যোগ্য যে, এটা ভবিষ্যৎবাণী করা যায় যে মোর পিপল উইল ওয়ার্ক ফ্রম হোম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে অনেক মানুষই বাড়ি থেকে কাজ করবে, উইল ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করবে। ইফ দ্য ইন্টারনেট বিকামস ফাস্টার, যদি ইন্টারনেট অনেক ফাস্টার হয়, তড়িৎ গতির হয়, অ্যান্ড দেয়ার আর মোর প্রোগ্রামস such as Zoom, Google Meet, স্কাইপতে হয়, দ্যাট অ্যালাউ পিপল টু ওয়ার্ক ফ্রম হোম মোর ইজিলি, যেটা মানুষকে বাসা থেকে কাজ করতে, ইজিলি কাজ করতে হেল্প করে। আই উড প্রেডিক্ট দ্যাট মোর পিপল উইল স্টে অ্যাট হোম, আমি প্রেডিক্ট করি, আমি মনে করি যে অনেক মানুষ হচ্ছে উইল স্টে অ্যাট হোম, বাসা থেকে কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে আপনার ফিউচার টেন্স। সো ফিউচার টেন্সে একটা স্ট্রাকচার, সুন্দর স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট টেন্স। বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, বাই প্লাস যে কোনো টাইম। যেমন ধরেন 2028 সালের মধ্যে সবাই আমরা নিয়ত করি যে আমরা 2028 সাল, 30 সাল, 40 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ হজ করব। আল্লাহ যদি আমাদের রিজিকে রাখেন, ভাগ্যে রাখেন, আল্লাহ যদি আমাদের সামর্থ্য দেন, আমরা ইনশাল্লাহ হজ করব। সো এটা বাই প্লাস টাইম হলে, তাহলে বাই 2027 আই উইল হ্যাভ পারফর্মড হজ। সো 2027 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা হজ করব। সো পিলগ্রিম বলা হয় ইংরেজিতে, আপনি হজও বলতে পারেন প্রপার নাউন হিসাবে, নো প্রবলেম। এটা হচ্ছে আপনার ফিউচার টেন্স। এরপর ইভালুয়েট, ইভালুয়েট হচ্ছে আহ, এখানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দুইটা ওপিনিয়ন আছে। একটা হচ্ছে আপনার অ্যাগ্রি হইলেই, যেখানে আপনি অ্যাগ্রি করেন সেখানে আপনি এই কথাগুলো বলতে পারেন, আই কুড অ্যাগ্রি উইথ ইউ মোর, দ্যাটস সো ট্রু, দ্যাটস ফর শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। একদম খুব সুন্দর করে একটু ভাব নিয়ে বলবেন, দ্যাটস ফর শিওর। অথবা মাঝে মাঝে টিচারকে একটা প্রশ্ন করবেন যে হোয়াই নট, হোয়াই নট, এই বলে আপনি আনসার করা শুরু করবেন। ডু ইউ থিঙ্ক এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, হোয়াই নট। মানে আপনি 100% কনফার্ম যে প্যারেন্টসদেরকে রেসপেক্ট করা উচিত এবং অবশ্যই করতে হবে। সো এই জন্য আপনি বলতেছেন হোয়াই নট, এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। আবার নেগেটিভ যদি কিছু হয়, সাপোজ আপনি বললেন যে, আপনাকে জিজ্ঞেস ডু ইউ থিঙ্ক ড্রাগ অ্যাডিকশন সাম এনি পজিটিভ ইফেক্ট, আপনি বলছেন অ্যাবসলিউটলি নট। একটু ভাব নিয়ে বলবেন আর কি, যাতে আপনার মনে হয় যে না, আপনি আসলে ইংরেজিতে দক্ষ। হোক আপনার গ্রামার একটু দুর্বল, হোক আপনার ফ্লুয়েন্সিতে একটু প্রবলেম, আপনার যাই হোক না কেন একটু ট্রাই করেন। বাট ওই ওই গ্রামার ফ্লুয়েন্সিতে একটু প্রবলেম হওয়ার কারণে যদি এখানে মানসিকভাবেও যদি আপনি দুর্বল হন, ভালো না বলেন, তাহলে দেখা যাবে যে ওভারঅল পরীক্ষাটাই খারাপ হবে। আর এখানে যদি একটু এইভাবে বলেন, দেখবেন যে আপনার মনটা চাঙ্গা থাকবে, পরের কথাগুলো সুন্দরভাবে বলতে পারবেন। লিঙ্কিং ওয়ার্ডস, ইফ ইউ ডোন্ট এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, যদি আপনার ওপিনিয়নের সাথে এগ্রি না করেন, সো তাহলে একদম খুব স্ট্রংলি বলবেন, আই ডোন্ট থিঙ্ক সো, আই এম অ্যাফ্রেড, আই ডিসএগ্রি, আই ডিসএগ্রি, আই অ্যাম ডিসএগ্রি বলেন না। ডিসএগ্রি একটা ভার্ব, ওকে। সো আই ডু ডিসএগ্রি বলতে পারেন, আই অ্যাম কখনোই বলা যাবে না। তো আই অ্যাম অ্যাগ্রিং, আমি রাজি হচ্ছি, তো অ্যাম এর পরে ভার্বের আইএনজি হয়। এই অ্যাগ্রি তো অ্যাডজেক্টিভ না। যেমন হচ্ছে শি ইজ বিউটিফুল, বিউটিফুলের সাথে তো আর আইএনজি হবে না, কারণ বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে শুধু আইএনজি হয়। সো অনেকেই বলেন আই অ্যাম এগ্রি, সো ভুল।
আই ডু এগ্রি অথবা আই ডু ডিসএগ্রি, আই বেগ টু ডিফার, আই উড সে দ্য এক্সাক্ট অপোজিট। সো পজিটিভ হলে এই কথাগুলো স্ট্রংলি বলবেন, আর নেগেটিভ হলে এইভাবে আপনি স্ট্রংলি বলবেন। দ্যাটস নট অলওয়েজ ট্রু, দ্যাটস নট অলওয়েজ দ্য কেস। একদম খুবই একদম বোল্ড আকারে বলবেন, দ্যাটস নট অলওয়েজ দ্য কেস। একটু লাউডলি বলবেন, দেখবেন যে টিচার ভয় পেয়ে যাবে, নাম্বার দিতে ইনশাল্লাহ কার্পণ্য করবে না। কারণ আপনি হচ্ছে কমিউনিকেটে দক্ষ। এই 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 বিষয়গুলো বলা মানে আপনি কমিউনিকেশনে দক্ষ। আপনি আর বুঝতে কোনো সমস্যা নাই, পরের লাইন যাই হোক না কেন। এখানে যে আপনি স্ট্রংলি বলছেন এটা অনেক ভালো একটা কিছু। সাম পিপল সে দ্যাট পিপল হেল্প আদার্স মোর ইন দ্য পাস্ট, জনগণ অতীতে মানুষকে বেশি হেল্প করতো দেন দে ডু নাও, বর্তমানে তারা যেটা করে। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? সো অতীতে মানুষ বেশি হেল্প করতো, তার মানে এখন মানুষ কম করে? কি বলুন? আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। ওয়েন ইট কামস টু মাই প্যারেন্টস জেনারেশন, যখন এটা আমার পিতামাতার জেনারেশনের সময় আসে, আই থিঙ্ক দ্যাট দে আর কোয়াইট স্পেকটিক্যাল। স্কেপটিক্যাল মানে সন্দেহপ্রবণ, সংশয়বাদ, করবে কি করবে না এই ধরনের একটা বিষয়। ডাউটিং অ্যাবাউট হেল্পিং আদার পিপল ইন দ্য কমিউনিটি, কমিউনিটিতে অন্যকে হেল্প করার আহ, তাদের হচ্ছে সন্দেহপ্রবণ বা সংশয় রয়েছে। বাট মাই জেনারেশন আর রেগুলারলি ডুইং থিংস, আমার জেনারেশন এটা প্রতিনিয়ত তো করে যাচ্ছে, টু ইমপ্রুভ ইট, সাচ এস ভলান্টিয়ারিং ফর ভেরিয়াস এনভায়রনমেন্টাল অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশনস, সাচ এস ব্লাড ডোনেশন। সো এনভায়রনমেন্ট এবং হচ্ছে চ্যারিটেবল ডোনেশন নিয়ে অনেকে অনেক কিছু করতেছে। যেমন বাংলাদেশে জাপান থেকে না কোন দেশ থেকে কিছু মহিলা, সরি কিছু মেয়ে, তারা স্টুডেন্ট মেবি, বাংলাদেশে যে তারা যে ঢাকা শহরে আপনার ফুটপাত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করতেছিল। সো ফেসবুকে এটা দেখছিলাম, আমি বলছি যে এটা আমাদের জন্য একটা শেম, একটা লজ্জার বিষয় যে বাইরের মানুষ এসে আমাদের এগুলা ক্লিন করে, অথচ আমাদের দেশে এগুলা ক্লিন করা হয় না। আমার এই যে কানাডাতে আপনার রাস্তার মাঝখানে এই পার থেকে ও পার যাওয়া, এটা একটা কল্পনাতীত ব্যাপার। যে রাস্তা মানে আশেপাশে গাড়ি নাই, ঠিক আছে, কিন্তু রাস্তার মাঝখানে এই পাশ থেকে ও পার যাবেন, এটা হচ্ছে মানে বেসম্ভব একদম। মানে যার বুদ্ধি জ্ঞান নাই এরকম ছাড়া মানে কেউ এরকম করবে না। তো নির্দিষ্ট জায়গা আছে ঠিক ওই ওখান দিয়ে হাঁটবে, এখানে কোনো পুলিশ নাই, কোনো ইয়া নেই। ভাই এত দূর আসতে হবে কেন? আপনি পাশেই কলকাতায় যান না, দিল্লিতেও আমি দেখেছি যে ওরা ওই পুলিশ লাগে না, ওরা ওই ট্রাফিক দেখেই ওরা সিগন্যাল দেখেই ওরা চলে। কাজেই এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, যে এই চ্যারিটেবল অর্গানাইজেশন, তারপরে আপনার ব্লাড ডোনেশন, তারপরে যে আমাদের দেশে বর্তমানে কিছু কিছু আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বাঁধন নামে একটা ইয়ে আছে, বাঁধন মনে হয় শুধু ঢাকা ইউনিভার্সিটি না সব জায়গায় আছে বাঁধনের, আপনার হচ্ছে ব্লাড ডোনেশনের জন্য। আমিও অনেকবার ব্লাড দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আপনারাও দিতে পারেন, এটা কোনো সমস্যা হয় না, বরঞ্চ মানুষের অনেক হেল্প হয়। আর ব্লাড এমনি চেঞ্জ হয় 4 মাস পর পর, এটা যদি দেন তো আপনার একটা সৎকার নেকি পাবে। ওকে, এরপর হচ্ছে দেখেন হাইপোথেটিক্যাল, মানে বাস্তব জীবনে আসলে হয় কি না হয় ম্যাটার না, কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে। আনরিয়েল সিচুয়েশন, ইমাজিনারি সিচুয়েশন, আনলাইকলি আর ইম্পসিবল কিছু একটা। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গিভ ইউ সারপ্রাইজ। তো যদি আসো তাহলে দেব। আপনাকে বলা হলো যে হঠাৎ করে যে আপনি প্রাইম মিনিস্টার হলে কি করবেন, আপনাকে 10 লাখ টাকা হলে কি করবেন, এই মুহূর্তে আপনি আপনার সব মানে ভিন্ন কোনো দেশে থাকলে কি করতেন? সো একটা কাল্পনিক ব্যাপার যেটা। আচ্ছা ভাই, আপনারা অন্য অন্য কথা অনেক বেশি বলতেছেন। আমরা তো এর আগেই বলেছি যে গ্রুপে নোটিশ দিয়ে দিব, গ্রুপে ক্লাস লিংক দিয়ে দিব। সো আপনারা এখান থেকে অটোমেটিক পেয়ে যাবেন। এখন তো অনলাইনের যুগ, এখন আর
ওই যে ক্লাসে কথা বলে না, চ্যাট বক্সেই কথা বলে। ওকে, মানে ক্লাস বাদ দিয়ে ক্লাস চ্যাট বক্সে কথা বলার সুযোগ গ্রামারের শিটগুলো পাইনি ভাই। আমি অসংখ্যবার বলেছি যে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই যে এইগুলো ম্যাটেরিয়ালস এর জন্য, এর জন্য আর আপনাদেরকে ইয়ে করে দিব। আর হচ্ছে এই যে স্পিকিং এর কিছু বিষয় রয়েছে, আপনার আপনাকে আপনি আপনার নিজের মতো করে বলবেন, এটা ফিক্সড না যে এইভাবেই বলতে হবে। বাট এগুলো কমন। আমি যে লিজের যে লিঙ্কিং অর্ডার শিটটা দিয়েছি, ওইটা তো আমার শিট না, ওইটা লিজের, আইএলস লিজ যেটা, ওটা ইন্টারন্যাশনাল আইএলস এক্সপার্ট ট্রেনার। সো দেখবেন যে এগুলোর মধ্যে অনেকে ভুল ধরে, বুঝছেন? আবার এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইভাবে লেখা যাবে না, ওইভাবে লেখা যাবে না, এটা ভুল, ওইটা ভুল। আসলে ব্রিটিশ কাউন্সিল আইডিবি থেকে এইভাবে ফিক্সড করে বলে নাই যে এইভাবে উত্তর দিতে হবে, এইভাবে উত্তর দেয়া যাবে না। রিলেভেন্ট ওয়েতে, প্রাসঙ্গিকভাবে, পার্টিনেন্ট বা প্রাসঙ্গিকভাবে যেটা হয়, ওইভাবে যে কোনো কিছুই বলা যাবে। ওকে, ইফ ইউ কুড চুজ এনি কান্ট্রি টু লিভ ইন, হোয়ার উড ইউ চুজ? যদি যে কোনো দেশে আপনি বসবাস করার সুযোগ পেতেন, তো কোথায় আপনি বাস করতেন? তো ইফ আই কুড লিভ ইন এনি কান্ট্রি, আই উড প্রবাবলি চুজ অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, যে কোনো একটা কান্ট্রি। আর এই টাইপসের পার্ট, স্পিকিং পার্ট থ্রিতে এবং হচ্ছে রাইটিংয়ে কখনোই ফিক্সড কোনো কনক্লুশনে আসবেন না। রাইটিং টাস্ক টুতে বিশেষ করে, যে এরকম হলে এরকম হতে পারে, এরকম হলে এরকম আশা করা যায়, উড কুড মে মাইট শুড উই এক্সপেক্ট দ্যাট, আমরা মনে করতে পারি, ধারণা করতে পারি। তো কখনই বলবেন না এটা হবেই, এটা হবে, এই টাইপসের কিছু বলবেন না। যেমন হচ্ছে ইফ আই কুড লিভ ইন এনি কান্ট্রি আই উড প্রবাবলি চুজ, প্রবাবলি, ওকে, প্রবাবলি, পসিবলি। সো এই টাইপসের একটা মানে ইমাজিন করবেন যে হতে পারে, ধারণা করবেন। কারণ রাইটিং এর লেখাগুলো তো ফিক্সড কিছু না, আপনি এক্সপেক্ট করতেছেন, ধারণা করতেছেন। কাজেই শুড কুড মে মাইট এগুলো এইভাবে বলবেন। দ্য ওয়েদার অফ ক্যানাডা ইজ গ্রেট, দ্য পিপল আর সুপার ফ্রেন্ডলি অ্যান্ড জাস্ট ইমাজিন লিভিং বিসাইড অল দোজ সি বিচেস। ইফ আই কুড অ্যানাদার কান্ট্রি ইট উড হ্যাভ টু বি ইটালি। যদি অন্য দেশ হয় তাহলে এটা হবে ইটালি। তাহলে আপনার এই টাইপসের কোশ্চেন হলে আপনি ট্রাই করবেন কন্ডিশনালটা ইউজ করার জন্য, অথবা এ প্রবাবলি, অথবা ইমাজিনারি, অথবা শুড কুড মে মাইট দিয়ে কথা বলবেন। এরপর হচ্ছে দেখেন ভাই, আপনারা কি কথা বলতেছেন? কামরুল হাসান ভাই, প্রেস রিলেটেড কোচিং সেন্টারে ভাই আমার এই স্ট্রাকচার ইউজ করে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট 7.5 পেয়েছে। এটা নাকি এক প্রকার ফাঁকিবাজি আমি করছি। এই টিচার এটা পছন্দ করবে না, তারা বলছে। আপনি কিভাবে বলছেন, কোন কোন ওয়ার্ড বলছেন, বলার ধরন কেমন ছিল, কতক্ষণ এটাতে সময় ব্যয় করছেন এই ইন্ট্রোডাকশনে 3 লাইন বলতে, আমি জানি না। So, আপনার পছন্দ না হলে বলেন না, আপনি অন্য কোনো কমেন্টস করেন, অথবা মাক্কারে যেভাবে আছে সেভাবে করেন, কোনো সমস্যা নাই ভাই। আপনার যে কথাটা বলবেন সেটার উপর কনফিডেন্ট থাকতে হবে। আপনার যদি এটা ভালো না লাগে, আপনি হচ্ছে, আমি তো বলেছি যে এটা ফিক্সড স্ট্রাকচার না, এটা বলতেই হবে, নট নেসেসারি। আমার উদ্দেশ্য আপনি মিনিমাম 2-3 মিনিট কথা বলেন, ভালো একটা স্কোর করেন। বাট আমি আপনাকে হচ্ছে প্রুফ দিয়ে বলতেছি যে আমাদের অসংখ্য স্টুডেন্ট এরকম লিখছে যে ভাই আমি সেম স্ট্রাকচার ইউজ করছি, সেম ভাবে বলছি, আমি 7 পাইছি, 7.5 পাইছি, সো 6.5 পাইছি। এই ধরনের আমাদের অসংখ্য নজির আছে। কাজেই আপনি কিভাবে ইউজ করবেন, কোনটা বলবেন, এটা আপনার ইচ্ছা। আমি বলি নাই যে এইটাই একমাত্র স্ট্রাকচার। এটা আলহামদুলিল্লাহ, এই যে নুরুর রহিম ভাই বলছেন আমি আপনার মতো করে বলে মকে 7 পাইছি। তো দেখেন, আবার আবার এই যে ধরেন মাক্কার যেভাবে বলে, লিজ যেভাবে বলে, এরা একজন আরেকজনকে ভুল ধরে, সাইমন্স বা ইয়েটি। আবার হচ্ছে দেখবেন যে রাইটিং টাস্ক অনে ওভারভিউটা এক এক সময় এক একভাবে লেখা। কাজেই এগুলোতে ফিক্সড কোনো কিছু না,
যে এটা এইভাবে বলতেই হবে। ভাই আমি আমি ওনাদের কথায় বিরক্ত হয়েছি। মাইকটা আনমিউট করে আমাকে কথা বলার সুযোগ দিলে ভালো হতো। হাসান ইমাম ভাই, আপনাকে আমি অনেকদিন ধরে এই নামটা চিনি। বলেন তো আপনি কি বলতে চান? আপনি প্রায়ই কথা বলতে চান, বলেন। জি বলেন। আপনারা সবাই এই এক্সাম্পলটা লেখেন, পাস্ট টেন্সের এই এক্সাম্পলটা লেখেন। পাস্ট টেন্স মানেই পাস্টের কোনো ঘটনা বলতে হবে, প্লাস পাস্টের বিষয়টা মাথায় রাখতে হবে যে এটা পাস্টের কোশ্চেন। যেমন সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ফার্স্ট হলে পাস্টের কথা বোঝায়। পাস্ট টেন্সের উড ব্যবহার করে পাস্টের কথা বলা যায়। পাস্ট টেন্স মানেই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স দিয়েই আনসার করতে হবে। এই এক্সাম্পলটা সবাই একটু লেখেন। মেইন উদ্দেশ্য হচ্ছে পাস্ট টেন্সটা রাখার, যে আমরা সবাই যেন পাস্ট টেন্স দিয়ে ইউজ করি। পাস্টের প্রশ্ন মানেই পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন হবে। জি সবাই একটু লেখেন। জি ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার ভয়েসটা কি ওয়ালাইকুম শুনতে আসসালাম পাচ্ছেন? রহমতুল্লাহ। জি ভাই শুনতে পাচ্ছি। জি, আবির ভাই, অসংখ্য ধন্যবাদ একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বাট আপনি যে এখন দিবেন আমি বুঝতে পারিনি, আমি মনে করছি যে যখন প্রশ্ন উত্তর আসবে তখন দিবেন ভাবছিলাম। আম, যেহেতু দিয়ে দিছেন সেহেতু একটু ইন্টারাপ্ট করলাম ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে যে আমি কদিন আগে একটু আপনাকে বলেছিলাম যে রিসেন্ট সাম্প্রতিক বিষয় নিয়ে কোনো কিছু স্পিকিং এ কোশ্চেন করে কিনা। তো ওই সময়টাতে পার্ট 2 এর ক্লাস চলতেছিল স্পিকিং এর কিউ কার্ডের উপরে। তো আপনি বলেছিলেন না সেরকম রিসেন্ট সাম্প্রতিক বিষয় নিয়ে কোনো কোশ্চেন কিউ কার্ডে অথবা থাকে না বা ওইরকম হয় না। তো আমার আসলে কিউ কার্ডের না, আমি আসলে পার্ট 3 তে এই যে এখন আপনি যে ডিসকাশন যে পয়েন্টে আসছেন, এই ডিসকাশন পয়েন্টে আমি জানতে চাচ্ছিলাম যে এক্সামিনার যে থাকেন ও সাম্প্রতিক বিষয় নিয়ে কোনো আমাদেরকে কোশ্চেন করতে পারে কিনা। না যেটা হয় যেটা হয় যে পার্ট 2 তে যে কিউ কার্ডটা থাকে, ওই কিউ কার্ডে যে কোশ্চেনটা থাকে আমাদেরকে যে 2 মিনিট যে সুযোগ দেয়, মানে 1 মিনিট বোঝার জন্য, তারপরে 2 মিনিট লেখার জন্য, ওইটারই একটা সিকোয়েন্সিয়াল একটা পার্ট থাকে পার্ট 3 তে, যেটা আমি মানে অন্যান্য ভিডিওতে দেখেছি। তো এইটা একটু জানার আসলে দরকার ছিল যে পার্ট 3 তে কি নতুন করে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, যদি করেও থাকে তাহলে সেটা কি সাম্প্রতিক কোনো আপনি কি বিষয় ভাই নিয়ে কোশ্চেন গতকালকে করে। ক্লাসটা করেছিলেন আমাদের পার্ট 3 কোশ্চেন? হ্যাঁ, হ্যাঁ, আমি 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 করেছি মানে এবং যেটা লাইভ ক্লাস গতকালকে যেটা, হ্যাঁ। করেছিলেন? লাইভ জি ফুল জি জি ক্লাস করেছিলেন? কোনটা? জি ভাই। মানে গতকালকের ক্লাসটা কি ভাই পুরোপুরি করছিলেন? গতকালকে ক্লাসটা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ পুরোপুরি করা হয়েছে। এবং ওইখানে একটা জিনিস আপনি যেটা বললেন যে পার্ট 2 এর যে ইয়াটা থাকে, ওইটার উপরে বেসিস করে অনেক সময় পার্ট 3 তে কন্টিনিউয়াসলি ইয়াটা হয়ে থাকে, ডিসকাশনটা হয়ে থাকে। জি। তো কত টাইপসের কোশ্চেন হয় আপনি একটু দেখে দেখে বলেন, যে পার্ট 3-তে কত টাইপসের কোশ্চেন হয়? দুইটা টাইপসের, একটা হচ্ছে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন, আর একটা হচ্ছে জি ডিসকাশন জি বেসড কোশ্চেন। কিউ কার্ড মানে জি পার্ট 2-তে যেটা থাকে, আর ডিসকাশন জি জি বেসড জি মানে হচ্ছে নতুন করে যে কোনো কোশ্চেন করতে পারে। হ্যাঁ, এখানে আর কি আমার একটু ইয়ে ছিল যে এটা কি কোনো মানে সাম্প্রতিক বিষয় টিষয় নিয়ে আপনি হয়ে থাকে আপনার কিনা যদি। আগের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা, মানে হ্যাঁ, ওইটা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, হয়েছে। জি আর আমি আপনাকে ওই দিনই বলছি যে সাম্প্রতিক বিষয় নিয়ে কোনো কোশ্চেন হয় না। ওকে ওকে ওকে, আচ্ছা আর আচ্ছা, সেকেন্ড থ্যাংক হচ্ছে ইউ। আপনার কথার সূত্র ধরে, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়, যদি আপনার কোনো আইডিয়া থাকে, যদি আপনি নিজে বলতে পারেন সাম্প্রতিক বিষয়, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা মানে আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি বললেন যে রিসেন্টলি আমি হচ্ছে দেশে বাইরে থেকে ঘুরে আসছি, সরকার এই নিয়ম চেঞ্জ করছে, এবং এটা এটা হয়েছে। আপনি রিসেন্টলি বলে যে কোনো কথা আপনি উঠাইতে পারেন। তো অথবা আপনি পুরো বিশ্বের শান্তি শৃঙ্খলা বা একজন মানুষ আরেকজন মানুষকে যে সহ্য করতে পারে না, এটা নিয়ে সারা বিশ্বের যুদ্ধ বিগ্রহ যা ইচ্ছা আপনি বলতে পারেন, আপনার বলার মধ্যে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। কিন্তু পরীক্ষায় কখনোই বলবে না যে হচ্ছে বর্তমানে তো দ্রব্যমূল্যের দাম দাম বেশি, তো এটার কিভাবে প্রতিবাদ করা উচিত বাংলাদেশের প্রেক্ষিতে, উদাহরণসহ বল। তো পরীক্ষায় কখনো এই টাইপসের কোনো কোশ্চেন হবে না। আপনি আপনার মতো করে আনসার করতে পারেন। সাম্প্রতিক বলতে আইএলসে কোনো কিছু হয় না। সেটা রিডিং বলেন, সেটা লিসনিং বলেন, সেটা রাইটিং বলেন, আর সেটা স্পিকিং বলেন, কারণ এটা তো জ্ঞানের পরীক্ষা না।
সাম্প্রতিক বিষয় তো সবার নাও জানা থাকতে পারে, অথবা ইন জেনারেল যে সাম্প্রতিক সময় মানুষ হচ্ছে কতটুকু ভালো, কতটুকু এই কাজ করে, পড়াশোনায় কেমন, কতটুকু রিসার্চ করে, আগের চেয়ে কেমন, ইন জেনারেল কোশ্চেন হয়। থ্যাংক ইউ ভাই, আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আশা করি অন্য সবাই বুঝতে পারছেন। ওকে, পাস্ট টেন্সের এই এক্সাম্পলটা আপনারা সবাই লেখেন। পাস্ট টেন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে যে পাস্ট টেন্স দিয়ে আনসার করব এবং এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করব, বাস। ওকে, লাস্ট লাস্ট একদম বলছে 1.5 ঘন্টা হয়ে যাবে, আবার সেহরি করতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট অর সলিউশন। ওকে, কজ ইফেক্ট সলিউশন মানে একটা কোনটার কারণে কোনটা হয়, আর এটা সমাধান কি অ্যাজ এ রেজাল্টেড ইন ডিউ টু কস্ট লিড টু, তারপরে মিনস দ্যাট, এগুলো হচ্ছে আপনার একটার কারণে আর একটা হয়ে থাকলে। তো এই এক্সাম্পলটা একটু লিখে রাখেন, মানে হচ্ছে আপনার কজ ইফেক্ট কোন, এটা কেন হয়, এটার প্রভাবটা কি, আর এটার সলিউশনটা কি। কজ ইফেক্ট সলিউশন, ওই যে রাইটিং টাস্ক 2 এর মতো। ওকে, এইটা। সো যেমন, হাউ ডাজ অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্স হোয়াট পিপল চুজ টু বাই? আই ডু নট থিঙ্ক অ্যাডভার্টাইজিং হ্যাজ এ বিগ ইনফ্লুয়েন্স অন হোয়াট পিপল পারচেস। জনগণ যেটা পারচেস করে সেটার উপর খুব বড় একটা ইনফ্লুয়েন্স আছে, অ্যান্ড অফেন লিডস টু দেম অলওয়েজ স্টিকিং উইথ দ্য সেম ব্র্যান্ড। সরি, অ্যাডভার্টাইজিং হ্যাজ এ বিগ ইনফ্লুয়েন্স হোয়াট পিপল পারচেজ, মানুষ যেটা কেনে সেটার উপর অ্যাডভার্টাইজিং এর বড় একটা প্রভাব আছে, এবং মানুষকে এটার জন্য টিকে থাকতে সেম ব্র্যান্ডে, যেমন আপনি প্রতিদিন আপনি ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দেখেন, তো আপনি ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আপনি নিয়মিত ব্যবহার করেন, হঠাৎ করে আর বিজ্ঞাপনও দেখলেন না, আপনার মনে হলো আর একটু অন্যটা ইউজ করি, ওই যে তিব্বত স্নো না কি জানি আছে, কোহিনূর কেমিক্যাল, এগুলো জাস্ট ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। ফর এক্সাম্পল, আই অলওয়েজ ড্রিঙ্ক কোকা কোলা অ্যান্ড আই বিলিভ দিস ইজ বিকজ আই গ্রু আপ ওয়াচিং অল দোজ অ্যাডস অন টিভি অ্যান্ড আই ইনস্টিংক্টিভলি বাই ইট অ্যাজ এ রেজাল্ট। ওকে, ওকে, কিছু কিছু দেশের কিছু কিছু স্পেশাল উচ্চারণ রয়েছে, এগুলো বলতে হবে না, এগুলো আপনি আপনার নিজের মতো করেই বলেন। আহ, আপনি হচ্ছে মেইন জিনিসে ফোকাস দেন, তাহলে দেখবেন যে পরীক্ষায় ভালো স্কোর আসবে। আমাদের দরকার স্কোর, আপনি একটা জিনিসে দক্ষ হয়ে কোনো লাভ নেই। একটু লেখেন এটা। আবার হচ্ছে ধরেন আপনি কোচিং সেন্টার হোক বা অন্য অন্য যেখানে যাই হোক না কেন, কেউ যদি আপনাকে বলে আপনি এটা ভুল, এটা পারেন না, ওটা পারেন না, ইটস ওকে। আমার তো দুনিয়ার সবকিছু জানতে হবে না। যেমন কিছুদিন আগে দেখলাম টিপু সুলতান, সে ঢাকা ইউনিভার্সিটি হোক, ইংলিশ মিডিয়ামের ইয়ে হোক, ভালো স্কুল, এদেরকে ছোট করে সে মজা পাচ্ছে। আল্লাহ মাফ করুক, বলছে খালি বারবার বলতেছে যে এই যে এত ভালো কলেজের ভালো স্কুলের স্টুডেন্ট হয়েও এটার বাংলা বলতে পারতেছে না, এটার ভাই অ্যাম্বুলেন্সের বাংলা জানার আমার কি দরকার আছে, আমার জীবনে এটা কত বড় করবে। ওকে, আমি জানি না। আমাকে যদি জিজ্ঞেস করে অ্যাম্বুলেন্সের বাংলা কি, আমি বলবো আমি জানি না। তো বলবে যে হচ্ছে আপনি আপনি টিচার হয়েছেন, আপনি জানেন না। হ ভাই, আমি জানি না, আমি দুনিয়ার সবকিছু জানি না। আমার জ্ঞান খুবই কম, খুবই সীমাবদ্ধ জ্ঞান, খুবই লিমিটেড জ্ঞান। সো এইটুকু। যেমন আমরা একবার ট্রেনিং এর সময় সাইফুর রহমান খান স্যার, উনি কন সায়েন্স, কন সায়েন্সকে স্যার বারবার বলতেছেন কন সায়েন্স। তো ওখানে আবার প্রোনাউন্সিয়েশনের সব টিচারদের ইয়ে তো ট্রেনিং, তো বলতে স্যার এটা তো কন সায়েন্স না, এটা কন সায়েন্স উচ্চারণ হবে। স্যার হেসে হেসে বলতে যে আমি এটা দিয়েই জি ম্যাটে 740 পাইছি, এটা দিয়েই আমি বন বসু স্কলারশিপ নিয়ে আসছি, এটা দিয়েই আমি আইবি এর টিচার ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এটা দিয়েই আমি হচ্ছে সারা জীবন চলতেছি। আমার ওই কনসায়েন্সকে কনসায়েন্স উচ্চারণ করতে হবে না। ওকে, সো দুনিয়ার সবকিছু জানতে হবে না। ওকে, তো ওনার কাজগুলো আমার খুবই ভালো লাগতেছিল, কিন্তু উনি যখন শেষে মানুষকে ছোট করা ধরলেন এই রাস্তাঘাটে, তখন থেকে কষ্ট পাওয়া লাগলো যে মানুষকে ছোট করার কি আছে, জানি না তো জানি না বলে দিলেই হয়। আর মানুষকে সবাইকে কি সব জানতে হবে নাকি? কনসায়েন্স উচ্চারণটা হচ্ছে কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। সো স্যার বারবার বলছে কনসায়েন্স কনসায়েন্স, মানে এটা মনে রাখার সুবিধার্থে। ওকে, সো এগুলা কোনো ম্যাটার করে না ভাই, আপনি কিছু জানলেন কিছু পারলেন না, কেউ আপনাকে একটু ছোট করলো, কেউ বললো এটা এটা হয় না, এটা কিচ্ছু না। এরকম হয় অনেক সময় যে অনেক কষ্ট মষ্ট করে একটা কাজ করছেন, আপনার বস বলতেছে কিচ্ছু হয়নি। স্বাভাবিক। ধরেন না, সিএ ফার্মে এগুলো বেশি হইতো, সারা দিন রাত কাজ করে মরেন,
ওই যে আপনার যখন ইয়া হবে, রিভিউ হবে, কিচ্ছু হয়নি। তোমরা কোনো কাজ করো না, সারাদিন বসে থাকছো। সো কত সময় মানুষ ঝাড়ি টাড়িও দেয়। সো এগুলা এক কানে শুনে আর এক কানে বের করতে হয়। তাহলে শোনেন, যে কোনো ম্যাটেরিয়ালস এর জন্য তারপরে হচ্ছে আপনার আহ ওইটাকে কি বলে, ওই আপনার স্পিকিং পার্টনারের জন্য, অথবা আমাদের যে 6,000 টাকার কোর্স ফি 4,000 টাকা, এটা পুরো রমজান মাস জুড়ে ইনশাল্লাহ থাকবে। আর হলো, এখন ভর্তি হয়ে পরে যে কোনো সময়ও ক্লাস করা যাবে। যে আপনি 2 মাস পর ক্লাস করতে যাচ্ছেন, 3 মাস পর ক্লাস করতে যাচ্ছেন, এখন আপনার সময় নাই, সুযোগ নাই, বাট এই অফারে এখন ভর্তি হয়ে পরেও ক্লাস করা যাবে ইনশাল্লাহ। সো বার্তা কক্ষে এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। আপনারা একটু নিয়মিত প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আহ, তাহলে হচ্ছে আমরা যে শিটগুলো দিছি এগুলোই আগে পড়েন। আর যে কোনো ম্যাটেরিয়ালস হোক, ক্লাস রেকর্ড হোক, আর আজকে শিটও আমরা দিয়ে দিব, আমরা কোনো শিট বাকি রাখি নাই এখন পর্যন্ত, কোনো ক্লাস রেকর্ডও বাকি রাখি নাই। তারপরেও আপনারা বারবার এই যে কমেন্টস বক্সে লেখেন, ভাই আজকে ক্লাস রেকর্ড দিয়েন অথবা ম্যাটেরিয়ালস দিয়েন, কালকের ক্লাস করতে হবে, এগুলো বলার কিছু নেই। ওকে বলছেন, ধন্যবাদ, কিন্তু এগুলো আমরা এমনি দিয়ে দিই। আর নেক্সট ক্লাস হবে আমাদের সামনে শুক্রবার, গ্রামারের উপর, শুধুমাত্র গ্রামারের উপর। ওই গ্রামারের ক্লাসটা হলে সকল ম্যাটেরিয়াল, সকল পিডিএফ, সকল ক্লাস রেকর্ড একসাথে করে আপনাদেরকে একটা গুগল ড্রাইভ লিংকে দিয়ে দিব। কিন্তু দয়া করে কেউ মিস ইউজ করবেন না। আমাদের প্রচুর, আমরা দেখেছি যে আমাদের এখানে ক্লাস করেছে, কোচিং করেছে, 2 সপ্তাহ পর, একদম ঠিক 2 সপ্তাহ পর সে আমাদের ম্যাটেরিয়ালস গুলো নিয়ে নিজের নামে চালিয়ে আবার সেই সেম নামে জাস্ট একটু ইয়ে করছে, ওয়ার্ড চেঞ্জ করে দিছে, দিয়ে নিজের নামে একটা পেজ খুলে এই করছে সেই করছে, পরে হচ্ছে আহ, কি বলবো, আবার ভোকাবুলারি শিট, অন্যান্য শিট এমনি ফ্রিলি অনেকে সেল করে। আবার হচ্ছে এই যে রেকর্ড সেল করে, আমরা তো ভাই আপনার মঙ্গলের জন্য দিই, আপনার ভালোর জন্য দিই, যে আপনার এই ম্যাটেরিয়ালস দিয়ে যেন আপনি সেলফ স্টাডি করতে পারেন, আপনার জন্য ম্যাটেরিয়ালস রিলেটেড কোনো প্রবলেমে ভুগতে না হয়। কিন্তু এই অপব্যবহারগুলো আমাদের খুব কষ্ট দেয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আহ, আমরা আপনার উপকারের জন্যই কাজ করে যাচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভাগ্যে রাখছেন সেটা তো হবেই। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন। সোহেল রানা ভাইয়া, জি লিভ নিতে পারেন ইনশাল্লাহ। আর আপনারা আমাদের পেজে কাইন্ডলি একটা করে রিভিউ দিবেন, হ্যাঁ, যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, যদি আপনার ইচ্ছা হয়। আমার আইএলটিএস এর রেজাল্ট উপরে দেখতে পারবেন। গোলাম রহমান কার্জন ভাই, আপনি কবে পরীক্ষা দিলেন? গোলাম রহমান কার্জন ভাই, আপনি কবে পরীক্ষা দিলেন? 9 নভেম্বর 2013। ডেট তো অনেক বছর আগের কথা। 9 নভেম্বর 2013। আহ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস ফর ইউর থ্যাংকস ফর শেয়ারিং ইউর রেজাল্ট। আপনি তো তখনই ভালো স্কোর করেছিলেন, স্পিকিং এ তখনই 7 পাইছিলেন। তো ইনশাল্লাহ আপনি আবার পরীক্ষা দেন, আবারও ভালো করবেন, হ্যাঁ, আপনি আবার পরীক্ষা দেন, আবারও ভালো করবেন ইনশাল্লাহ। রহমান ইমরি গোলাম, আপনাকে আমার কাজিনের মতো দেখা যায়। থ্যাংকস ফর শেয়ারিং ইউর রেজাল্ট, আপনি তো তখনই 7 পেয়েছিলেন স্পিকিং এ, তো এখন ইনশাল্লাহ আরো ভালো করবেন। ঠিক আছে স্যার, কিছুতে টিচাররা বলেন পার্ট 1-এ লং আনসার দিতে হয় না, পার্ট 3-তে লং আনসার দিলে best। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। সীমা বেগম ম্যাডাম, আমিও তো সেটাই বলছি যে পার্ট 1-এ সুন্দর করে থেমে যাবেন, পার্ট 3-তে লং বলবেন। গোলাম রহমান কার্জন ভাইয়া, থ্যাংক ইউ, সুন্দর কথা বলেছেন। ওকে, ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে এই যে অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েন, যে কোনো ম্যাটেরিয়ালস, ক্লাস রেকর্ড, ক্লাস ম্যাটেরিয়ালস, ইনশাল্লাহ নেক্সট কথা হবে। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।